তাহলে তোমাদের গতদিনকে পড়ানো হয়েছিল ওজেনেসিস পড়ানো হয়েছিল, আর তারপরে মেনস্ট্রুয়াল সাইকেল পড়ানো হয়েছিল। কিছু কোশ্চেন আছে তোমাদের? কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, তাহলে আজকে ফার্টিলাইজেশন পড়াবো। ঠিক আছে, ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক পড়াবো। ফার্টিলাইজেশন বা নিষেক বলতে আমরা কি বুঝি বলো? নিষেক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তার মানে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। মেল গ্যামেট বলতে স্পার্ম, যেহেতু আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ছি। ফিমেল গ্যামেট বলতে ওভাম। তো ওভাম আর স্পার্ম যখন ফিউজ হয়ে যায় সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। বুঝতে পারলে? নিষেক হচ্ছে তাহলে ফিউশন অফ স্পার্ম যেটা হ্যাপ্লয়েড হয় বা মেল গ্যামেট অ্যান্ড অ্যান ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে এটাকে ফার্টিলাইজেশন বলা হয়। ফার্টিলাইজেশন হিউম্যানের ক্ষেত্রে কোথায় ঘটে, মানে বেসিক্যালি ন্যাচারালি কোথায় ঘটে? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। তার মানে ফার্টিলাইজেশন যেটা হচ্ছে ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন অ্যাম্পুলা। এবার কি হয়, অনেক ক্ষেত্রে কি হয়, অ্যাম্পুলা ফ্যালোপিয়ান নালীর তিনটা অংশ ছিল। একটা কি ছিল? ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর ইসথমাস। অনেক সময় এরকম অপশন পাওয়া যায়, তোমার জেন পাসের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় এরকম অপশন দিতে পারে যে অ্যাম্পুলা আর ইসথমাসের জাংশনে হয়। এটা মনে রাখবা, অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়। অ্যাকর্ডিং টু এনসিইআরটিতে যেটা বলছে সেটা হচ্ছে ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতে হবে, কিন্তু বর্তমান যে কনসেপ্টটা আছে না, আপডেটেড যে কনসেপ্টটা আছে বা বর্তমানে যেটা ধারণা, সেটা হচ্ছে অ্যাম্পুলাতে না, অ্যাম্পুলা আর ইসথমাস যেখানে যুক্ত থাকছে, কানেক্ট থাকছে, সেরকম জায়গায় নিষেকটা হচ্ছে। তাহলে এখানে এটাও অপশনে পেতে পারো তোমরা যে অ্যাম্পুলা ইসথমাস জাংশন, এরকম জায়গাতেও কিন্তু নিষেকটা হতে পারে। অ্যাম্পুলারি ইসথমাস জাংশন বা অ্যাম্পুলা ইসথমাস জাংশন এটা বলা যেতে পারে। বুঝতে পারলে তো? এরকম জায়গায় যে ডিম্বাণু শুক্রাণুর মিলনটা এরকম জায়গায় ঘটছে, তাই তো? এটা হয়। এবার নিষেকের কিছু ইভেন্ট আছে, মানে নিষেকের কিছু পরপর ধাপ আছে যার ফলে নিষেকটা হবে। এবার যদি বলা হয় নিষেক যদি হতে হয় তাহলে কিছু কন্ডিশন ফুলফিল হতে হবে। নিষেক হতে গেলে যদি আমরা এটা দেখি, এরকম একটা ছবি যদি আমরা দেখি, স্পার্ম যেটা হবে, একদম প্রথমে যেটা হচ্ছে যে স্পার্মের এন্ট্রি হতে হবে। ফার্টিলাইজেশন হতে গেলে যেটা হতে হবে, স্পার্মের এন্ট্রি হতে হবে। তাহলে স্পার্ম এন্টার করছে। এবার আমি তোমাদের বলেছিলাম, যখন আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছিলাম তখন পেনিসের পেনিট্রেশনটা ভ্যাজাইন অবধি হচ্ছে ডিউরিং কোয়াটাস বা ইন্টারকোর্সের সময়। পেনিসের পেনিট্রেশনটা ভ্যাজাইন অবধি হয়, আর সিমেন্টটা ডিসচার্জ হচ্ছে ভ্যাজাইনাতে। এবং কি হচ্ছে, ভ্যাজাইনা থেকে স্পার্মটা মুভ করবে, সুইম করে যাবে। এটা স্পার্ম কী করছে? সুইম করছে, কারণ আমরা স্পার্মের স্ট্রাকচার দেখেছিলাম, স্পার্মে টেল থাকছে, টেলটা অ্যাক্টিভলি সুইম করে, তাই না? এরকম হচ্ছে, মাইটোকন্ড্রিয়া শক্তি প্রোভাইড করে, আমরা জানি এনার্জি প্রোভাইড করছে। তাহলে স্পার্মটা যাচ্ছে, স্পার্মটা গিয়ে এবার ইউটেরাস থেকে গিয়ে এটা ফ্যালোপিয়ান টিউবে এন্টার করবে। ফ্যালোপিয়ান টিউবে যখন এন্টার করবে, তারপরে এখানে যে জায়গাটা আছে, যদি ফ্যালোপিয়ান টিউবকে তিনটে ভাগে ভাগ করা হয় তাহলে এটা অ্যাম্পুলা, তারপর এটা ইসথমাস। মোটামুটি এরকম জায়গাতে নিষেকটা হচ্ছে, ফার্টিলাইজেশনটা এরকম জায়গাতে হচ্ছে। মানে এখানে ওভাম থাকছে, স্পার্মটা এসে এভাবে ফার্টিলাইজেশন করছে ওভামে, স্পার্মটা এসে এভাবে নিষেক করছে। যাই হোক, এভাবে নিষেকটা হচ্ছে। অ্যাম্পুলারি ইসথমাস জাংশন এরকম হচ্ছে, তাই তো? এরকম জায়গায় হচ্ছে, এটা আমরা জানি। কিন্তু একটা কন্ডিশন বলো, যে এটা ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট নির্গত হলো, এবং সেটা আমরা পড়েছিলাম যে এখানে যে অঞ্চলটা আছে ইনফান্ডিবুলাম, এখানে ফিমরি থাকছে, এরা এটা ক্যাচ করলো, এটা যাবে সামনের দিকে, এরকম জায়গায় আছে, মানে সেকেন্ডারি ওসাইটটা এরকম জায়গায় আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে ওভাম রিলিজ হচ্ছে মানে যে এখানে ফার্টিলাইজেশন হবে, এটার কোনো গ্যারান্টি নাই। কী হতে হবে? একই যখন প্রেজেন্ট থাকতে হবে। তার মানে এরকম এখন যে 14 দিনে, ডে 14-এ রিলিজ হলো ওভামটা আছে অ্যাম্পুলার রিজিয়ানে। এই টাইমে যদি স্পার্ম না আসে তাহলে নিষেক হবে না, ফার্টিলাইজেশন হবে না। সিমিলারলি এটাও বলতে পারি যে হয়তো ওভামটা আছে, স্পার্মটা নেই, অথবা স্পার্ম এসছে কিন্তু ওভাম রিলিজ হয়নি। তাহলে এমন একটা টাইমে স্পার্ম এখানে প্রেজেন্ট আছে কিন্তু এখানে ওভাম রিলিজ হয়নি, ডে 11, ডে 10-এর দিকে এরকম হয়তো হয়েছে, এখানে পপুলেশন হয়েছে, এখানে স্পার্ম রেডি কিন্তু এখানে কোনো ওভাম নেই, তখনও কিন্তু ফার্টিলাইজ হবে না। তাহলে এখানে একটা কন্ডিশন, এখানে কিন্তু দুটোই একই সঙ্গে যেন প্রেজেন্ট থাকে এখানে, তাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবে না, তাই তো? আর এদের একটা লাইফ স্প্যানও আছে নর্মালি, যেমন ওভামের একটা লাইফ স্প্যান আছে কত বলো তো? বেসিক্যালি ওভামের ক্ষেত্রে 24
মানে 24 আওয়ার টু 48 আওয়ার, ম্যাক্সিমাম 48 আওয়ার অবধি হতে পারে। স্পার্মের ক্ষেত্রে সে ভ্যালুটা 48 টু 72, মানে হচ্ছে 2 দিন। সেই লাইফ স্প্যানটা লিখে দিচ্ছি, লাইফ স্প্যান মানে এর জীবনকাল। হ্যাঁ, লাইফ স্প্যান যদি স্পার্মের ক্ষেত্রে বলা হয় 48 আওয়ার টু 72 আওয়ার, এটা ম্যাক্সিমাম 72 আওয়ার অবধি হতে পারে লাইফ স্প্যান। মানে এতক্ষণ অবধিও সজীব থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তারপর কিন্তু ও হয়তো ভায়াবল থাকবে না, ও আর ফার্টিলাইজ করতে পারবে না। এটা স্পার্মের ক্ষেত্রে। ওভামের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা 24 আওয়ার মানে একদিন থেকে 48 আওয়ার, মানে একদিন থেকে 2 দিন। এদের লাইফ স্প্যান হচ্ছে 1 দিন থেকে 2 দিন, ম্যাক্সিমাম 48 আওয়ার অবধি এ কী থাকবে, অ্যাক্টিভ থাকবে, তাই তো? অ্যাক্টিভ থাকবে, না হলে কিন্তু এটা হবে না। তার মানে এরকম বেশি যদি ভাবি তাহলে দুজনকে একই সাথে প্রেজেন্ট থাকতে হবে এবং যেন তারা ভায়াবল থাকে সবসময়, তারা যেন অ্যাক্টিভ থাকে, যারা তারা অ্যাক্টিভ থাকে, যার ফলে ফার্টিলাইজেশনটা হয়, যার ফলে জায়গর তৈরি হবে, এসব ঘটনা। তাহলে ফার্টিলাইজেশন বলতে এটাই যে ফিউশন অফ স্পার্ম অ্যান্ড অ্যান ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন। এবার এটা নর্মালি এটাকে ইনভিট্রো বলা যেতে পারে, যেহেতু এটা ইনভিভো বলা হয়। ইনভিভো কারণ এটা কী হচ্ছে, এটা ফিমেলের ইউটারাসের ফিমেলের রিপ্রোডাক্টিভ পার্টের অ্যাম্পুলা রিজিয়নে হচ্ছে, ইনসাইড ফিমেল বডি, তার জন্য এটাকে ইনভিভো বলা হয়, এটা ভেতরে ঘটছে। কারণ ইনভিট্রো ফার্টিলাইজেশনের ব্যাপারও তো আছে একটা, তাই না? ফার্টিলাইজেশন আবার বাইরেও ঘটানো হতে পারে, যেটা হচ্ছে টেস্ট টিউব বেবি তৈরি করার সময় ফার্টিলাইজেশন কিন্তু দেহের বাইরে হয়, ওটাকে আবার কি বলা হয়, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। দুরকম হতে পারে ফার্টিলাইজেশন। ওই জন্যই কিন্তু আমি এখানে লিখলাম ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন। কোথায় ঘটে, বাইরেও ঘটতে পারে, এটা বুঝতে পারছো তো? এটা বাইরেও ঘটে, এটা ভেতরেও ঘটছে। তো নর্মালি ন্যাচারালি কন্ডিশনে অবভিয়াসলি কোথায় হবে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হতে হবে। তাহলে এটা একটা তোমাদের কোশ্চেন আছে, অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশনটা হয়, অথবা অ্যাম্পুলার স্মার্ট জাংশনেও হতে পারে এটা, বুঝতে পারলে? এবার প্রসেসটা দেখবো কীভাবে হয় না হয়, সেই প্রসেসটা দেখবো, দেখা যাক। তাহলে এর প্রসেসটা যদি দেখি, কিছু স্টেপ যদি জানি আমরা, একটা জিনিস এক্সট্রা আমরা জানবো, যে 1 নাম্বার ইনসেমিনেশন। প্রথম স্টেপটা হচ্ছে ইনসেমিনেশন মানে হচ্ছে যে যখন ইন্টারকোর্স যখন হয় বা কয়টাস যখন হচ্ছে, তখন কি হয়, সিমেন্টটা ডিসচার্জ হচ্ছে ভ্যাজাইনাতে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টে। তার মানে ইনসেমিনেশন বলতে গেলে যদি সোজা ভাষায় বলি, যে ডিউরিং কপুলেশন মানে সঙ্গম, ডিউরিং কপুলেশন সিমেন মানে বীর্য, তাই তো? সিমেন ইজ ডিসচার্জড ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। মানে ডিউরিং কপুলেশন মানে সঙ্গমের সময় সিমেন্টটা ডিসচার্জ হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, তাই তো? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে ডিসচার্জ হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে ইনসেমিনেশন। এবার আমরা একটা জিনিস ভ্যালু পড়েছিলাম, মনে আছে তোমাদের, যে ইনসেমিনেশন হয় তখন কত মিলিয়ন স্পার্ম থাকা প্রয়োজন ডিসচার্জ হওয়ার সময়? 200 to 300। যখন ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু যেটা হয় যে সিমেন মাস্ট হ্যাভ বলবো না, মানে মোটামুটি একটা এভারেজ ভ্যালু, সিমেন হ্যাভ 200 to 300 মিলিয়ন স্পার্ম। মানে কী হয়, যখন ইনসেমিনেশন হচ্ছে তখন নর্মাল কন্ডিশনে একটা এভারেজ যদি ভ্যালু ধরা হয়, 200 to 300 মিলিয়ন স্পার্ম ডিসচার্জ হতে হবে। এবার যদি কোনো কারণে এটা নর্মাল ভ্যালু, তাহলে এই ভ্যালুটা হওয়া মানে একটা স্বাভাবিক নর্মাল একটা ফিটাস একটা ডেভেলপ করবে, এমব্রায়ো একটা ডেভেলপ হবে নর্মাল। তাহলে এর থেকে যদি কম স্পার্ম থাকে, এর থেকে কম বলতে গেলে বেসিক্যালি যদি বলা হয়, একটা কন্ডিশন হয় যেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া কন্ডিশন, লেস দেন 50 বলা যেতে পারে। আবার ভ্যালুটা অনেক জায়গায় অন্যরকম থাকতে পারে, সেরকম কন্ডিশন হবে, মানে কি একটা নির্দিষ্ট কোয়ান্টিটির বেশি থাকতেই হবে, নাহলে হবে না। তাহলে স্পার্মের সংখ্যা এখানে 200 থেকে 300 মিলিয়ন, কিন্তু এটা যদি 50 মিলিয়নের কম হয় তাহলে অলিগোস্পার্মিয়া কন্ডিশন হবে, যার ফলে কি হবে, ইনফার্টিলিটি বন্ধা, তাই তো? এখানে এরকম হচ্ছে, ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এখানে সেই কপলটার ক্ষেত্রে হয়তো কনসিভ নাও হতে পারে, তাই তো? এমব্রায়ো নাও ডেভেলপ হতে পারে। তাহলে এরকম একটা কন্ডিশন, এটা মনে রাখতে হবে। তাহলে এটাকেই ইনসেমিনেশন বলা হয়। এটা ফার্স্ট স্টেপ, যে ডিউরিং কপুলেশন সিমেন ইজ ডিসচার্জ ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট, তাই তো? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টে ডিসচার্জ হচ্ছে। সিমেনের ক্ষেত্রে নর্মালি সিমেন হবে এত মিলিয়ন স্পার্ম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা যদি বলা হয়, সেকেন্ড স্টেপটা যদি দেখি আমরা, ক্যাপাসিটেশন বলে একটা রিয়াকশন হয়। ক্যাপাসিটেশন বা এটাকে বাংলায় বলা হয় শুক্রাণুর সক্ষমতা। এটাকে বলা হয় শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন বলা হয় এটাকে। এটা 2 নম্বর স্টেপ। ক্যাপাসিটেশনে কি হয়, যখন
যেটা হয় ছবি এঁকে একটু বোঝার চেষ্টা করব যে স্পার্ম বা সিমেন এখন ডিসচার্জ হয়ে গেছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, বেসিক্যালি ভ্যাজাইনাতে ডিসচার্জটা হয়। এবার ডিসচার্জ হলেই যে সুইম করতে পারবে, অ্যাক্টিভলি যে সুইম করতে পারবে, মানে এগিয়ে যাবে, মুভ করতে পারবে, সেটা নাও করতে পারে। তাহলে এখানে কিছু একটা রিয়াকশান ঘটে। রিয়াকশান ঘটলে যেটা হয় যে স্পার্ম, এটা স্পার্ম, এবার স্পার্মের নিউক্লিয়াস আছে, অ্যাক্রোজোম আছে। যখন ডিসচার্জ হয় তখন স্পার্মগুলোর উপরে একটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকে, ক্যাপের মতো স্ট্রাকচার, এভাবে একটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকছে। এটা হলো কোলেস্টেরল, সাম কোলেস্টেরল অ্যান্ড গ্লাইকোপ্রোটিন, এরকম ক্যাপের মতো স্ট্রাকচার থাকে। তার মানে কী হয়, স্পার্মের এটা হেডের উপরে একটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকে যেটা কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত হয়। তাহলে এটা যদি থাকে তাহলে কিন্তু ও মুভ করতে পারবে না। সাপোজ একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো কেউ একজন সাপোজ একটা ধরো দৌড়াবে, তার মাথার উপরে যদি তুমি একটা বস্তা দিয়ে দাও বালির, তাহলে দৌড়তে পারবে? সিমিলারলি এরকমই ভাবতে পারো যে এটা হচ্ছে যে সুইম করে এগোবে, কিন্তু এগোতে পারছে না কারণ সামনে ক্যাপ আছে। এই ক্যাপটা, আচ্ছা এই ক্যাপটা কোথায় তৈরি হয় বলতে পারবে? ক্যাপটা আসবে না, এতে নাই, বেসিক্যালি কোশ্চেন দেবে না। ক্যাপটা তৈরি হয় মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্টে তৈরি হয়, এপিডিডাইমিসে। ক্যাপটা তৈরি হয় এপিডিডাইমিস, অতটা ডেপথে কোশ্চেন আসবে না। তাহলে এরকম একটা ক্যাপ তৈরি হচ্ছে এপিডিডাইমিসে, স্পার্মটা এলো, ডিসচার্জ হলো, এখন এটা কিন্তু ভ্যাজাইনা বা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে আছে। তাহলে এই ক্যাপটাকে সরাতে হবে, তো ক্যাপটাকে রিমুভ করা হয়। তাহলে এটা হচ্ছে একটা ক্যাপ যেটা হচ্ছে কোলেস্টেরল অ্যান্ড গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল অ্যান্ড গ্লাইকোপ্রোটিনের ক্যাপ। তাহলে এবার এই ক্যাপটাকে রিমুভ করানো হবে, রিমুভ করিয়ে তারপরে যদি ক্যাপটা রিমুভ করানো হয় তাহলে এটা রিমুভ করানো হবে, যে ক্যাপ যেটা আছে সেটা ক্যাপ রিমুভ যখন করানো হয় তখন যেটা হবে, স্পার্মটা অ্যাক্টিভলি সুইম করতে পারবে। তাহলে এটা কিন্তু যদি বলা হয় তাহলে এটার মধ্যে পার্থক্য কী বলতো, এটা যে এর মুভমেন্টটা স্লো মুভমেন্ট। এবার ক্যাপটা যখন সরিয়ে দেওয়া হলো, ক্যাপটা রিমুভ করানো হলো, যে ক্যালসিয়ামের রিফ্লাক্স ঘটে এখানে, এটা একটা ব্যাপার থাকে, ক্যালসিয়ামের হেল্পে এটা হয়। তাহলে স্লো মুভমেন্ট যেটা আছে, এবার যদি ক্যাপটা রিমুভ করে দেওয়া হয় এর মুভমেন্টটা হয়ে যাবে ফাস্ট মুভমেন্ট, মানে এর গতিটা বেড়ে যাবে। গতি বেড়াবে মানে সামনের দিকে এগোচ্ছে, মানে এখন কি হচ্ছে, ইউটেরাসের মধ্যে দিয়ে এগোচ্ছে সামনের দিকে। তাহলে এটা হচ্ছে, তাহলে ক্যাপাসিটেশন বা শুক্রাণুর সক্ষমতা, এটা মনে রাখবে। এটা এনসিইআরটিতে এটা নাই, কিন্তু কোশ্চেন এসেছিল এটা প্রিভিয়াস ইয়ারে ক্যাপাসিটেশনে নিয়ে, বুঝলে? সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা দরকার। তারপরে যেটা হচ্ছে কেমো অ্যাট্রাকশন বলে একটা পদ্ধতি। এবার যেটা হয়, স্পার্মগুলো ওভামের দিকে যাবে, তাহলে একটা অ্যাট্রাকশন যদি থাকে তাহলে ওইদিকে এগোতে পারবে। তাহলে এবার কি হয়, ওভাম থেকে একটা ফ্যাক্টর রিলিজ হয়, স্পার্ম থেকে একটা ফ্যাক্টর রিলিজ হয়, মানে ফার্টিলাইজেন, অ্যান্টি ফার্টিলাইজেন বলা হয়। এটা তোমাদের দরকার নেই, শুধু মনে রাখবে যে ওভাম থেকে একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে। ওই যদি একটা ওভাম থেকে এভাবে, ওভামটা সাপোজ এটা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট হয় এভাবে, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, আর এখানে ওভামটা আছে। ওভাম বলবো মানে সেকেন্ডারি উসাইট, ওভাম বলছি মানে ভেবে নেবে সেকেন্ডারি উসাইট। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি উসাইটটা আছে এখানে। এবার এখানে যখন থাকে তখন এখান দিয়ে একটা কেমিক্যাল সিক্রেট হচ্ছে, এবং কেমিক্যালটা ডিফিউজ হয়ে থাকে চারিদিকে। এবং কি হয়, এই কেমিক্যালটা যখন সিক্রেট হয়, স্পার্মটা যখন এন্টার করে না, তখন স্পার্মটা এই কেমিক্যালের দিকে অ্যাট্রাক্ট হয়। তাহলে স্পার্মটা কেমিক্যালের দিকে যদি অ্যাট্রাক্ট হয় তাহলে কী হবে, স্পার্মটা ওই দিকেই যাবে, এর মুভমেন্টটা এইদিকেই হবে। তাহলে এটাকে বলা হয় কেমো অ্যাট্রাকশন। কেমো মানে কোনো কেমিক্যালের বেসিসে অ্যাট্রাক্ট হচ্ছে, কোনো কেমিক্যাল রিলিজ হচ্ছে সেকেন্ডারি উসাইড থেকে, এটা ওভাম থেকে একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে, ওই জন্য অ্যাট্রাক্ট হচ্ছে। তাহলে এটাকে সিম্পলি যদি বলি যে অ্যাট্রাকশন, সিম্পলি যদি বলা হয় অ্যাট্রাকশন অফ স্পার্ম টুয়ার্ডস ওভাম, তাই তো? স্পার্মের অ্যাট্রাকশন ওভামের দিকে এভাবে যাচ্ছে স্পার্মটা, এটাকে বলা হয় কেমো অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। এবার ইমাজিন করো যে কেমো অ্যাট্রাকশন হয়েছে বলেই স্পার্মটা এখন সামনের দিকে এগিয়েছে এবং এগিয়ে এটা ওভামের কাছে চলে এসছে বা সেকেন্ডারি উসাইডের কাছে চলে এসছে। এখন ইমাজিন করো এটা, পরপর স্টেপগুলো বুঝতে পারছো, লিঙ্ক কীভাবে হচ্ছে। ইনসেমিনেশন হলো, তারপরে ওই কী বললাম ওটা, ক্যাপাসিটেশন হলো, তারপর এখন কেমো অ্যাট্রাকশন হচ্ছে। এটা হলো কেমো অ্যাট্রাকশন হওয়ার ফলে এখন স্পার্মটা যাচ্ছে, এটা কিন্তু অ্যাম্পুলার রিজিয়ন, এটা মনে রাখবা। অ্যাম্পুলাতে ওয়েট করে, অ্যাম্পুলাতে দাঁড়িয়ে থাকছে, ওয়েট করছে, কিছুদিন ওয়েট করবে। কিছুদিন বলতে গেলে কি, এখানে সাপোজ ম্যাক্সিমাম 2 দিন এখানে অ্যালাইভ থাকবে, তাই তো? এরকম হচ্ছে। ঠিক আছে, কেমো অ্যাট্রাকশন হচ্ছে বলে সামনের দিকে এগোচ্ছে। তাহলে এটা 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ যদি দেখি, 4 নম্বর স্টেপে যেটা হবে যে জোনা পেলুসিডা, তার মানে এখানে স্পার্ম বাইন্ডস উইথ জোনা পেলুসিডা, জেডপি। তাহলে
তোমাদের মনে আছে জোনা পেলোসিটা কোনটা ছিল? এগের বাইরে যে কভারিংটা ছিল, মানে নন সেলুলার অ্যাসেলুলার লেয়ার, তাহলে এরকম ছিল। তাহলে কী ছিল? এগ ছিল, এগের বাইরে জোনা পেলোসিটা ছিল। অ্যাকচুয়ালি এর সাথে সাথে আরেকটা জিনিসও এটা পরে লিখবো, অ্যাক্রোজোমাল রিয়াকশনটা শুরু হয়ে গেছে অলরেডি, পরে লিখছি স্টেপটা এর পরে। যাই হোক না কেন, তাহলে স্পার্ম বাইন্ড উইথ জোনা পেলোসিটা, এখানে যেটা হচ্ছে, যেটা দেখতে পাবো যে ওভামের বাইরে এটা জোনা পেলোসিটা লেয়ার, আর এটা হচ্ছে ভার্টেলাইন মেমব্রেন। এগের প্লাজমা মেমব্রেনকে ভার্টেলাইন মেমব্রেন বলা হয়, এরই ভার্টেলাইন স্পেস আছে। এবার কি হচ্ছে, এটা যে স্পার্ম বেসিক্যালি কি হয়, স্পার্মটা জোনা পেলোসিডার সাথে বাইন্ড করে। আর বাইন্ড করতে গেলে একটা জিনিস যেটা হয়, এর সাথে আমি একটা পয়েন্ট লিখে দিচ্ছি, অ্যান্ড অ্যাক্রোজোমাল রিয়াকশন। আমি একসাথে লিখে দিই অ্যান্ড অ্যাক্রোজোমাল রিয়াকশন, একসাথে লিখে দিলাম অ্যাক্রোজোমাল রিয়াকশন। মানে কি হয় নর্মালি, যে এটা হচ্ছে একটা এগে বা সেকেন্ডারি ওসাইটের ছবি এটা। এবার এর বাইরের দিকে কিছু সেল তো ছিল, এই সেলগুলোর নাম কি বলো দেখি? করোনা রেডিয়েটার সেল ছিল, করোনা রেডিয়েটার সেল এভাবে ছিল, চারিদিকে এভাবে করোনা রেডিয়েটার সেল এভাবে ছিল। এবার যেটা হচ্ছে স্পার্ম এখন আসছে। এবার এখানে কি ছিল একটা জিনিস তোমরা বলছিলে, বলো সেদিন, হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড, তার মানে এসব জায়গাতে মোটামুটি হায়ালুরোনিক অ্যাসিড ছিল। হাইলাইট করে দেখে দিচ্ছি এটা, মানে এসব জায়গাতে এগুলোতে হায়ালুরোনিক অ্যাসিড এভাবে ছিল, বা বলতে পারি যে করোনা রেডিয়েটার সেলগুলোকেই কিন্তু অ্যাটাচ করে রাখছে হায়ালুরোনিক অ্যাসিড। এভাবে হায়ালুরোনিক অ্যাসিডটা এভাবে আছে, চারিদিকে এভাবে আছে, চারিদিকে আমি একটা দিক আঁকলাম এভাবে, চারিদিকে হায়ালুরোনিক অ্যাসিড এভাবে রয়েছে। এবার যেটা হচ্ছে, স্পার্মটা এন্টার করবে যখন, স্পার্মটা যখন এন্টার করছে এভাবে আসছে স্পার্মটা, তাই তো আসছে। এবার এসে কি হবে, স্পার্ম থেকে, স্পার্মের উপরে অ্যাক্রোজোম আছে, এটা স্পার্ম আবার সামনের দিকে যখন আসছে এভাবে, তখন যেটা হবে যে স্পার্মের অ্যাক্রোজোম থেকে এনজাইমগুলো আস্তে আস্তে রিলিজ হতে লাগবে। যে একটা এনজাইম পড়েছিলাম হায়ালুরোনিডেজ, তাহলে এবার কিন্তু অ্যাক্রোজোমাল রিয়াকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাক্রোজোমাল রিয়াকশন স্টার্ট হচ্ছে মানে প্রথমে কি হচ্ছে, অ্যাক্রোজোমও ক্যাপলাইক পড়েছিলাম একটা ভেসিকেল, তাহলে অ্যাক্রোজোম কী করবে, সাম এনজাইম অ্যাক্রোজোম থেকে রিলিজ হবে, সাম এনজাইম, কিছু এনজাইম। এবার সেক্ষেত্রে একটা এনজাইম আমরা পড়েছিলাম হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ বলে একটা এনজাইম আছে, যেটা হায়ালুরোনিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে হায়ালুরোনিক অ্যাসিডকে ডাইজেস্ট করতে করতে সামনের দিকে এগোবে। এবার কী হচ্ছে, এটা সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে বলতে গেলে ডাইজেস্ট হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে যে যাই হোক, এখানে একটা এইভাবে রাস্তা তৈরি করবে, ডাইজেস্ট করতে করতে যাচ্ছে, এইভাবে যাবে তো, এভাবে যাচ্ছে। বা আমি একটা কাজ করি, এই সাইডে দেখাই, দেখো এখানে যেটা হবে যে ডাইজেস্ট করতে করতে সামনের দিকে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে। এবার এগোতে এগোতে অনেক সময় সামনে করোনা রেডিয়েটার সেলও চলে আসতে পারে। এই লেয়ারটার নাম হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডাইজেস্ট করছে হায়ালুরোনিডেজ, এটা হচ্ছে ফার্স্ট এনজাইম রিলিজ হচ্ছে এটা। এবার কি হবে, যখন এটা সামনের দিকে এগোচ্ছে তখন এরকমও তো কন্ডিশন হতে পারে, কোনো করোনা রেডিয়েটার কোষ সামনে চলে এসছে, করোনা রেডিয়েটার কোষ এভাবে সামনে চলে এসছে, এরকমও হতে পারে, তাই না? তাহলে আর একটা এনজাইমও রিলিজ হবে, সেটাকে বলা হয় করোনা পেনিট্রেটিং এনজাইম। করোনা পেনিট্রেটিং এনজাইম এটা রিলিজ হচ্ছে, বুঝলে? তাহলে হায়ালুরোনিডেজ রিলিজ হতে পারে, হায়ালুরোনিক অ্যাসিডকে ডিজলভ করতে করতে এগোচ্ছে। করোনা রেডিয়েটারগুলো সামনে চলে আসতে পারে, সেগুলোকেও তো ডাইজেস্ট করতে হবে, সরাতে তো হবে, ডাইজেস্ট করবে এবং সামনের দিকেটাও এগোচ্ছে, মানে সামনে যাই বাধা আসুক না কেন ওকে সরাতেই হবে। তাহলে এখানে হায়ালুরোনিডেজ হায়ালুরোনিক অ্যাসিডকে সরাচ্ছে, আর করোনা পেনিট্রেটিং এনজাইম যেটা আছে, করোনা রেডিয়েটার সেল, এই সেলগুলোকে সরাতে সরাতে সামনের দিকে এগোচ্ছে। সামনের দিকে এগোতে এগোতে আলটিমেটলি কোথায় গিয়ে টাচ করবে বলো? জোনা পেলোসিডায়। তাহলে স্পার্ম বাইন্ড উইথ জোনা পেলোসিডা। এবার জোনা পেলোসিডার উপরে একটা রিসেপ্টর থাকে, ZP3 রিসেপ্টর। তাহলে এটা মনে রাখবা, যেটা এখানে, তাহলে জোনা পেলোসিডার উপরে একটা রিসেপ্টর আছে, এভাবে, মানে অ্যাকচুয়ালি চারিদিকে থাকে রিসেপ্টরটা, এভাবে রিসেপ্টর থাকছে, খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু নিটে একবার কোশ্চেন এসেছিল, বাট এটা কিন্তু উল্লেখ করা নাই। তার মানে অনেক কিছু কোশ্চেন আসে কিন্তু উল্লেখ করা থাকে না, কারণ এগুলো খুবই জরুরি, এগুলো ছাড়া মানে হবেই না, এগুলো লাগবেই, যাই হোক না কেন। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা হয়, এটা একটু বড় করে দেখার চেষ্টা করি, না সরি, এটা যেটা হচ্ছে এখানে রিসেপ্টরটার নাম হচ্ছে ZP3 রিসেপ্টর। ZP3 রিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট, এবং এই রিসেপ্টরটা না স্পেসিফিক হয়, প্রজাতি সুনির্দিষ্ট। তার মানে হয় কি, এটা এই রিসেপ্টরটা ম্যামেলের ক্ষেত্রে যদি হয়, এটা আমরা যেহেতু হিউম্যানের ক্ষেত্রে পড়ছি, তাহলে এখানে কিন্তু এটা হয় প্রজাতি নির্দিষ্ট, স্পেসিফিক, প্রজাতি সুনির্দিষ্ট বলা যেতে পারে বাংলায়, ঠিক আছে? কেন বলো তো? এবার দেখো একটা জিনিস, এখানে এটা একটা ফিমেলের সেকেন্ডারি ওসাইট, তাহলে এখানে অবভিয়াসলি একটা মেলের স্পার্মে একে ফার্টিলাইজ করতে পারবে,
তাহলে কী হবে, তার মানে এখানে যেটা হচ্ছে স্পার্মটা সামনের দিকে এগোবে, স্পার্মটা এগোতে এগোতে জোনা পেলিসিডায় টাচ করবে যখন, তখন কিন্তু স্পার্মের সাথে ZP3 রিসেপ্টারের একটা কী বলবো একটা কানেকশন একটা ইয়ে তৈরি হবে, তাই তো, সম্পর্ক তৈরি হবে, মানে রিসেপ্টার লিগ্যান্ডের মতো ব্যাপারটা। মানে এরা হচ্ছে ZP3 রিসেপ্টার, এর কাছে লিগ্যান্ড আছে, এবার যুক্ত হয়ে যাচ্ছে। যদি যুক্ত হয়ে যায় তাহলে কী হবে, যুক্ত হলে ও পারমিশন পাবে। তাহলে এটা যদি বড় একটু ভালোভাবে দেখায় আমি সাইডে, সাপোজ তোমাদের বোঝাচ্ছি, এইভাবে একটা রিসেপ্টার আছে, এভাবে একটা রিসেপ্টার ZP3, স্পার্ম আসবে, স্পার্মের সাথেও এরকম কিছু একটা থাকবে, যার ফলে রিসেপ্টার আর লিগ্যান্ড এভাবে বাইন্ড করে যাবে, স্পার্মের সাথে এভাবে বাইন্ড করে যাবে জিনিসগুলো। বাইন্ড যদি করে তবেই কিন্তু পারমিশন পাবে ভেতরে এন্টার করার। তাহলে এটাকে বলা হয় ZP3 রিসেপ্টার, যেটা হচ্ছে স্পেসিস স্পেসিফিক। মানে অ্যাকচুয়ালি দেখা গেছিলো এরকমভাবে অনেক কালচার করে বা ইনভিট্রো ফার্টিলাইজেশনে দেখা গেছিলো এরকম, সাপোজ এখানে একটা হিউম্যানের স্পার্ম, হিউম্যানের ওভাম, আর একটা অন্য কোনো অ্যানিম্যালের ওভাম ও অ্যানিম্যালের স্পার্ম, সেগুলোকে মানে ইনভিট্রো কন্ডিশনে, বাইরের কন্ডিশনে সেগুলোকে নিষেধ ঘটানো হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু এন্ট্রি হচ্ছে না। অন্য প্রজাতির, অন্য মানুষ বাদে অন্য যে কোনো স্পেসিসের স্পার্ম এন্টার করবে না, মেন কথা এটাই। তাহলে এই রিসেপ্টারটা কিন্তু ওটাকে অ্যাসিওর করে যে শুধুমাত্র যেন হিউম্যানের স্পার্মটা এর ভেতরে প্রবেশ করে। বুঝতে পারলে তো এটা? তাই ZP3 সিগনিফিকেন্স আছে প্রচুর। আর ZP3 মানে এটা ZP3 মানে জোনা পেলিসিডার উপরে রিসেপ্টারটা থাকছে, ZP3 মানে জোনা পেলিসিডা, রিসেপ্টার 3 মানে 3 নম্বর রিসেপ্টার, এরকম একটা নামকরণ করে দিচ্ছে, এরকম হয়। দেখো তাহলে এবার স্পার্মটা যেটা হচ্ছে, স্পার্মটা আরও সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগিয়ে সাপোজ এগিয়ে একটা জায়গাতে যুক্ত হয়ে যাচ্ছে, জায়গাতে যুক্ত হচ্ছে বলতে গেলে ZP3-র সাথে এভাবে যুক্ত হয়ে যাবে, স্পার্মটা এভাবে যুক্ত হয়ে যাচ্ছে। যদি স্পার্মটা এভাবে যুক্ত হয়ে যায় তাহলে পারমিশন পাবে ভেতর দিকে এন্টার করার। এবার যুক্ত হলে যেটা হয় যে এই পারমিশন পাবে, আর বেসিক্যালি অন্য চেষ্টা করবে ভেতরে ঢোকার, কিন্তু এন্টার করতে পারছে না। এবার এখানে যেটা হয় পলিস্পার্মি হচ্ছে, পলিস্পার্মি মানে এখানে সব স্পার্ম এন্টার করতে পারবে না। যদিও ব্যাপারটা এখানে এটা হয় যে স্পার্মটা পৌঁছাচ্ছে অনেক জায়গায়, এটা দুরকম কনসেপ্ট আছে। NCERT-তে যেটা বলছে সেটা হচ্ছে যে জোনা পেলিসিডায় টাচ করলে একটা মেমব্রেনের পোটেনশিয়ালে চেঞ্জ হয়, মেমব্রেনের কিছু পোটেনশিয়ালে চেঞ্জ হয়, যার ফলে আর কোনো স্পার্ম প্রবেশ করতে পারে না। কিন্তু নর্মালি অন্য জায়গায় যেটা বলা হয়, বর্তমানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্পার্মটা গিয়ে ফার্স্টে টাচ করবে এগের মেমব্রেনে, তখনই এই পলিস্পার্মিটা হয়। পলিস্পার্মি দুটো ভাগ আছে, ফার্স্ট ব্লক, স্লো ব্লক। তাহলে ফার্স্ট ব্লক মানে যখনই টাচ করবে তখনই কিন্তু অন্যান্য স্পার্ম প্রবেশ করতে পারবে না। তাহলে এই ঘটনাটাকে বলা হয় প্রিভেনশন অফ পলিস্পার্মি। মানে কি হয়, এখানে যে একটা স্পার্ম টাচ করলো তো ওর মেমব্রেন পোটেনশিয়ালে চেঞ্জ হলো, এবং এই স্পার্মটাই ভেতরে এন্টার করার চেষ্টা করবে, এই ভেতরে এন্টার করবে, অন্যগুলো এন্টার করবে না। তো অনেকগুলো স্পার্ম এন্টার করলে তো অন্যরকম কন্ডিশন হয়ে যাবে, তাই না? কারণ একটা স্পার্মের একটা নিউক্লিয়াস আছে, এখানেও একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস মিলন হবে, তার ফলে জায়গা তৈরি হবে। এবং অনেকগুলো স্পার্ম যদি প্রবেশ করে যায়, সব স্পার্মের নিউক্লিয়াসগুলো যদি ফিউজ করে যায়, তাহলে তো কন্ডিশনটা থাকবে না, না, প্লয়েডই চেঞ্জ হয়ে যাবে না, ডিপ্লয়েড থেকে ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড অনেক কিছু হয়ে যাবে, তখন তো গ্রোথই হবে না তার ঠিক মতো, ডিভিশন এই যে ক্লিভেজটা, তখন সেটাও তো হবে না। তাহলে মেন কথা হচ্ছে যে এখানে যখনই জোনা পেলিসিডা লেয়ারে টাচ করলো একটা মেমব্রেন পোটেনশিয়ালে চেঞ্জ হলো, যার ফলে একটা স্পার্মই এন্টার করতে পারবে, অন্যান্য স্পার্মগুলো এন্টার করার পারমিশন পাবে না। যাই হোক, এবার এই টাইমে আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো জোনা পেলিসিডা, এটাকেও তো ডাইজেস্ট করতে হবে। আর একটা এনজাইম বেরোচ্ছে, যেটাও বেরোচ্ছে কি ওই যে অ্যাক্রোজোম আছে, অ্যাক্রোজোম থেকেই বেরোচ্ছে। এনজাইমটার নাম কি বলো তো? হ্যাঁ, তাহলে জোনালাইসিন বা অ্যাক্রোসিন, তাহলে এর নাম হচ্ছে অ্যাক্রোসিন বা জোনালাইসিন। এই এনজাইমটা জোনালাইসিন বা অ্যাক্রোসিন। তাহলে জোনালাইসিন বা অ্যাক্রোসিন যখন রিলিজ হবে আলটিমেট, এবার এই টাইমে যেটা হবে এটা একটু বড় করে দেখবো আমরা। এরকম জায়গায় যখন যাবে তখন যেটা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করো জিনিসটা। এবার স্পার্মের অ্যাক্রোজোমটা পুরোপুরি এখন, ভেসিকেলটা পুরোপুরি এখন হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে ভেসিকেলটা, মানে যে সিক্রেশনগুলো সবগুলো রিলিজ হয়ে গেছে, ভেসিকেলটা এখন লাইসিস হয়ে গেছে, ফেটে গেছে, যার ফলে কী হবে, এই যে ক্ষরণগুলো আছে সব ক্ষরণগুলো এখন রিলিজ হয়ে গেল। ক্ষরণ মানে সিক্রেশনগুলো, আর সিক্রেশনগুলো এনজাইমগুলো রিলিজ হলো, এনজাইমগুলো রিলিজ হচ্ছে বলেই পথটা তৈরি করছে, পথটা তৈরি করে আলটিমেটলি কী হবে, আরও সামনের দিকে এগোবে, এবং এগিয়ে এখানে আছে কি, এটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন, এটা হলো ভাইটালাইন মেমব্রেন। তাহলে ভাইটালাইন মেমব্রেন, তাহলে এটা আলটিমেট কি হচ্ছে, ভাইটালাইন মেমব্রেনে গিয়ে টাচ করবে, তাই তো? তাহলে দেখো কীভাবে হচ্ছে, একবার দেখে নাও পদ্ধতিটা। যে প্রথমে অ্যাম্পুলার দিকে এলো, এরা অ্যাম্পুলার দিকে এসে কি হচ্ছে, সামনে দেখতে পাচ্ছে যে সেকেন্ডারি ওসাইট আছে বা ওভাম আছে, এ গেল এবং হায়ালুরোনিক অ্যাসিড যেটা আছে এটাকে ডিজলভ করছে কার দ্বারা, একটা এনজাইম হায়ালুরোনিডেজ। তারপরে সামনে যদি করোনা রেডিয়েটার কোষ চলে আসে তাহলে করোনা পেনিট্রেটিং এনজাইম, তারপরে দেখতে পাচ্ছে কি ZP রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, পারমিশন পেয়ে গেল, মেমব্রেন পোটেনশিয়ালে চেঞ্জ হলো,
তারপরে লাস্ট এনজাইম রিলিজ করছে যেটাকে জোনালাইসিন বা অ্যাক্রোসিন বলা হচ্ছে, যে কি হচ্ছে এখানে একটা এরকম পথ তৈরি করছে, একটা পাথওয়ে তৈরি করছে, যার ফলে এটা সামনের দিকে যাচ্ছে এবং আলটিমেট ভাইটালাইন মেমব্রেনের সাথে গিয়ে টাচ করবে বা এটা করছে। তাহলে এটা আমি পরে আরেকটা ছবিতে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়। আরেকটা স্টেপ, তার মানে এবারে এগুলোকে আমরা বলতে পারি যে এগুলোকে যদি আমরা একত্রে বলি যে স্পার্ম বাইন্ড উইথ জোনা পেলুসিডা আর অ্যাক্রোজোমাল রিয়াকশন একই সাথে এইভাবে চলছে, তাই তো একই সাথে মোটামুটি চলছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব। তারপর যদি দেখি তাহলে অ্যাক্রোজোমাল রিয়াকশন স্পার্ম বাইন্ড উইথ, ঠিক আছে, জোনা পেলুসিডা, তাই তো কর্টিক্যাল রিয়াকশন। এবার 5 নম্বর স্টেপ যেটা হয় কর্টিক্যাল রিয়াকশন। এবার এখানে একটু মন দাও তোমরা, যেটা এগ আঁকার সময় আমি সেটা বলিনি তোমাদের, যে এগ বা যখন সেকেন্ডের উসাইড আমি এঁকেছিলাম একটা ছবি, ওভাম যখন এঁকেছিলাম তখন এটা বলা হয়নি। তো একটু তোমরা লক্ষ্য করো জিনিসটা, এটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন, এগের প্লাজমা মেমব্রেনকে ভাইটালাইন মেমব্রেন বলা হয়। এবার এখানে বাইরে যেগুলো ছিল সব, এখন হয়তো বাইরে যেসব লেয়ারগুলো ছিল আমি খুব শর্টে লেয়ারগুলো একবার এঁকে দিচ্ছি, এরকম ছিল লেয়ার, যেটা হচ্ছে এখানে লেয়ারগুলো আমি শর্টে আঁকছি। এটা জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা এভাবে ছিল, জোনা পেলুসিডা কিন্তু হয়ে গেছে, ডাইজেস্ট হয়ে গেছে জোনা পেলুসিডাটা। এবার এখানে স্পার্ম টাচ করেছে, এবার যেটা হয় স্পার্মটা টাচ করে গেছে। এবার স্পার্ম যখন টাচ করে যাচ্ছে তখন আর একটা ঘটনা ঘটছে, এটাকেও পলিস্পার্মি বলা হয়, স্লো ব্লক পলিস্পার্মি, মানে এটা পলিস্পার্মিটা আগে একটা পলিস্পার্মি অলরেডি হয়েছে ফার্স্ট ব্লক, এটাকে স্লো ব্লক বলা হয়। তখন যেটা হয় তাহলে দেখো এটা কি হলো, এবার দেখো, হ্যাঁ লক্ষ্য করো একটু, যে স্পার্ম টাচ করলো তো, এবার যেটা তো একটা হয় যে এখানে এটা অন্য কালার করি, দেখো এটা হচ্ছে এগের প্লাজমা মেমব্রেন, যেটাকে ভাইটালাইন মেমব্রেন বলা হয়। এবার এই প্লাজমা মেমব্রেনের নিচে এরকম কিছু গ্র্যানিউল থাকে, এই গ্র্যানিউলগুলোকে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউল। হ্যাঁ, কর্টিক্যাল গ্র্যানিউলস। এর ভেতরে নিশ্চয়ই কোনো কিছু থাকবে, সাবস্ট্যান্স, মিউকোপলিস্যাকারাইড, কিছু এনজাইম, এগুলো সব থাকছে, তাহলে এগুলোকে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। এগুলো আমি এগ আঁকার সময় তোমাদের আঁকিনি, হ্যাঁ, কর্টিক্যাল গ্র্যানিউল এগুলো থাকছে, তাহলে এটা মনে রাখবা যে এগুলো হলো কর্টিক্যাল গ্র্যানিউল। কর্টিক্যাল গ্র্যানিউল মানে হচ্ছে কর্টিক্যাল দানা, এরকম দানা থাকে। এবার যেটা হয় স্পার্ম টাচ করলো এগ মেমব্রেনের উপর, যখনই টাচ করবে না এই দানাগুলো কি হবে, এই যে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো আছে সেগুলোর এক্সোসাইটোসিস হবে। এক্সোসাইটোসিস মানে এগুলো ফেটে যাবে, বুঝলে? এক্সোসাইটোসিস মানে কি হয়, এক্সোসাইটোসিস মানে সেল যখন একটা সেল কোনো কিছু ক্ষরণ বাইরে করে সেলের বাইরে, এটাকে এক্সোসাইটোসিস বলা হয়। আর যদি কোনো ক্ষরণ ভেতরে ঢোকায় এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। তাহলে এখানে কি হবে, কর্টিক্যাল গ্র্যানিউলার এক্সোসাইটোসিস হবে। এবার যদি এক্সোসাইটোসিস হয় তাহলে কর্টিক্যাল গ্র্যানিউলের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো তো সব বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। এবার যেটা হচ্ছে একবার জোনা পেলুসিডা আছে, আর এখানে কর্টিক্যাল গ্র্যানিউল যেগুলো আছে, এবার কি হচ্ছে, এগুলো ফেটে যাচ্ছে, এগুলো সাইডে ফিউজ হয়ে যাচ্ছে, মানে কর্টিক্যাল গ্র্যানিউল এই যে মেমব্রেনটা আছে মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে এই যে সাবস্ট্যান্সগুলো আছে সেগুলো সব এখানে চলে আসছে। এটাও ফিউজ হয়ে গেছে, এখন ফিউজ হয়ে গেল মানে যুক্ত হয়ে গেল, সাবস্ট্যান্সগুলো সব চলে এলো এখানে, পরেরটাও এইভাবে হচ্ছে। এখানে যত কর্টিক্যাল গ্র্যানিউলগুলো আছে না সেগুলো সব এগের প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যাবে, ফার্স্টে ফিউজ হয়ে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্টগুলো সব এখানে রিলিজ হয়ে যাবে। আচ্ছা, কম্পোনেন্টগুলো একটু কম্পোনেন্ট কী কী আছে লিখে নিই। এখানে কিছু মিউকোপলিস্যাকারাইড, কিছু এনজাইম, মিউকোপলিস্যাকারাইড অ্যান্ড সাম এনজাইম, কিছু এনজাইম এভাবে থাকছে। মিউকোপলিস্যাকারাইড এবং কিছু এনজাইম যেগুলো আছে সব কিন্তু এরকম জায়গায় চলে এসছে। এবার যদি এখানে কোথায় এলো বলো তো জায়গাটা, মানে যে জায়গায় এলো জায়গাটার নাম কি, পেরিভাইটালাইন স্পেস। মানে জোনা পেলুসিডা আর এই যে ভাইটালাইন মেমব্রেন এর ভেতরে স্পেসটাকে পেরিভাইটালাইন স্পেস বলা হয়। যাই হোক না কেন এরকম জায়গায় এসছে, এবং এই জায়গায় এসে কী হবে, যদি এখন কি হয়, যদি জিনিসটা এখন চলে আসে এরকমভাবে, তাহলে টোটাল এই জায়গাতে এইভাবে এগুলো সব চলে এসছে। তাহলে এখানে একটা শক্ত একটা মেমব্রেন তৈরি হচ্ছে, শক্ত মেমব্রেন এভাবে তৈরি হচ্ছে। এটা কিন্তু চারিদিকে তৈরি হবে এভাবে, শুধু একদিকে না, সারা দিকে এভাবে মেমব্রেনটা তৈরি হচ্ছে, তাই তো? এই যে মেমব্রেনটা তৈরি হলো, নতুন মেমব্রেন, বলো এই মেমব্রেনটার নাম কি? এটাকে বাংলায় বলা হয় নিষেক পর্দা, ইংলিশে বলা হয় ফার্টিলাইজেশন মেমব্রেন। তাহলে এইভাবে ফার্টিলাইজেশন মেমব্রেন এখানে তৈরি হলো, ফার্টিলাইজেশন মেমব্রেন, বা এটাকে বাংলায় বলা হয় নিষেক পর্দা। এটাকে নিষেক পর্দা বলা হয়। বুঝতে পারলে তো কি বললাম, নিষেক পর্দা। এবার বলো এই মেমব্রেনটা যদি তৈরি হয়ে যায় আর কোনো স্পার্ম এন্টার করতে পারবে না, তাহলে শুধুমাত্র যে টাচ করেছে সেই কিন্তু এন্টার করতে পারবে। তাহলে এই যে ঘটনা হয় না, তাহলে এখানে যেটা হলো কর্টিক্যাল গ্র্যানিউল
বা কর্টিক্যাল দানা যেগুলো ছিল সেগুলো সব কী হলো, যখনই স্পার্ম টাচ করলো তখন সেই দানাগুলো সব এখানে যে কোষপর্দা আছে বা এগের যে পর্দা আছে পর্দার সাথে ফিউজ হয়ে গেল, ওর ক্ষরণগুলো সব পেরিভাইটাল স্পেসে চলে এলো, দিয়ে এরকম কি হলো যে ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হলো। সাথে সাথে জোনা পেলুসিডাটাও শক্ত হয়ে গেল, হার্ডেন, জোনা পেলুসিডাও গেট হার্ডেন, শক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারলো তো, শক্ত হয়ে যাবে। এবার যেটা হচ্ছে নিষেক পর্দা তৈরি হওয়া মানে হচ্ছে এখন প্রিভেনশন অফ পলিস্পার্মি। এখানে যে অনেকগুলো স্পার্ম যে ঢোকার প্রবণতা ছিল সেটা কিন্তু আর ঘটবে না। তাহলে এর জন্য কি হচ্ছে প্রিভেনশন অফ পলিস্পার্মি, প্রিভেনশন অফ পলিস্পার্মি, বুঝলে। এখানে কিন্তু প্রিভেনশন অফ পলিস্পার্মি মানে হচ্ছে অনেকগুলো স্পার্ম ঢোকাটাকে প্রতিহত করছে, মানে একটা স্পার্মই প্রবেশ করবে, মানে মনোস্পার্মি কন্ডিশন বলতে পারো, একটা স্পার্ম প্রবেশ করবে আর কোনো স্পার্ম ঢুকবে না। তাহলে একটা স্পার্ম প্রবেশ করবে মানে একটা স্পার্মের নিউক্লিয়াসটা এন্টার করবে এখানে, মানে এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে এটা এখানে এন্ট্রি করার সুযোগ পাবে, তাই তো। তাহলে কর্টিক্যাল রিঅ্যাকশনটা বোঝা গেল। নেক্সট দেখো কী হয়, 6 নম্বর স্টেপ কী হয় দেখো। এবার যেটা হবে যে এখন যেটা হলো যে স্পার্ম টাচ করে গেছে, টাচ করে গিয়ে এবার স্পার্মের ভেতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো সব এখন এগকে দিয়ে দেবে। আর কন্টেন্ট দেয় বলতে গেলে নিউক্লিয়াস তো দিবেই, তার সাথে আরেকটা জিনিস দিবে বলেছিলাম, কি বলো তো, প্রক্সিমাল সেন্ট্রিওল। যে ছিল না যে আমরা স্পার্মের স্ট্রাকচার দেখেছিলাম তখন নেকে একটা ডিস্টাল সেন্ট্রিওল একটা প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল ডোনেট করে দেবে। তার মানে এটা কিন্তু এখন যেটা হয় যে যে এখন যেটা আছে সেটা সেকেন্ডারি উসাইট, যে আগের ছবিতে এটা আছে এটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, এটা কিন্তু এখনও ওভামে পরিণত হয়নি। প্রক্সিমাল সেন্ট্রিওলটা দিবে বলেই তো মেটাফেজ যে অ্যারেস্ট হয়ে আছে, মেটাফেজে 2 যে অ্যারেস্টটা আছে, যে মেটাফেজের মিওসিস 2 মেটাফেজে অ্যারেস্ট হয়ে আছে, অ্যারেস্টটা কেটে যাবে, কেটে মিওসিস 2টা কমপ্লিট হবে। যাই হোক না কেন এখান থেকে একটা ফ্যাক্টর দিবে, তাছাড়া এখান থেকে যেটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল দিবে আর নিউক্লিয়াস দেবে, এগুলো সব এর ভেতর এন্টার করে যাবে সেকেন্ডারি উসাইটের ভেতর। সেকেন্ডারি উসাইটের ভেতর এন্টার করবে, দিয়ে মিওসিস 2টা যে আটকে ছিল, অ্যারেস্ট হয়েছিল, সেটা অ্যারেস্টটা কী হবে, কেটে যাবে, নেক্সট সামনের দিকে প্রোগ্রেশন করে ওভাম তৈরি করবে। যাই হোক তাহলে এটা যেটা হচ্ছে তাহলে এখানে যে ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ প্রোনিউক্লি। আচ্ছা এবার একটা নতুন টার্ম দেখতে পাচ্ছি, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ প্রোনিউক্লি। এবার স্পার্মের নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, এগ মানে হচ্ছে ওভামের নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, ওই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলোকে বলা হয় প্রোনিউক্লি। ওই নিউক্লিয়াসগুলো যখন একসাথে ফিউজ হবে তখন জায়গোট তৈরি করবে, বুঝতে পারলে তো। এবার যাই হোক না কেন তাহলে এটা একটা ছোট্ট ছবি এঁকে বুঝে নেবো, ছোট্ট একটা ছবি এঁকে জিনিসটা বুঝে নেবো যে এটা যদি এগ হয় তাহলে এটা হবে, এটা হচ্ছে এটা যদি এগ হয়, স্পার্মটা এন্টার করে, স্পার্মটা এটা হচ্ছে যে ওর যে কন্টেন্টগুলো সেগুলো ভেতরে করছে, মানে সিম্পলভাবে যদি দেখা হয় তাহলে ওর যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসটা ভেতরের দিকে এন্টার করে দিচ্ছে, এটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ওর। এখানে ইমাজিন করো এরও নিউক্লিয়াস আছে, যদিও ঠিক এর আগেই, যদিও একটু এর আগেই, কিন্তু আগে প্রথমে কী হবে, আগে ওভাম যেটা আছে, যেটা সেকেন্ডারি উসাইড আছে, আগে ওভামে পরিণত হবে, তারপরে এটা যুক্ত হয়। তার মানে এটা কি হয়, যখন স্পার্ম টাচ করছে তখন একটা ফ্যাক্টর দিচ্ছে, দিয়ে কী হবে, সেকেন্ডারি উসাইড যেটা আছে সেটা আগে ওভামে পরিণত হবে, ওই ওভামটা তারপরে স্পার্মের নিউক্লিয়াস আর ওভামের নিউক্লিয়াস। তাহলে এটাকে আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রোনিউক্লিয়াস অফ ওভাম অ্যান্ড তাহলে যেটা হয় হ্যাপ্লয়েড, আর ইয়েলো কালারের যেটা আছে প্রোনিউক্লিয়াস অফ এগ স্পার্ম, প্রোনিউক্লিয়াস অফ স্পার্ম, এটাও হ্যাপ্লয়েড। তাহলে এই প্রোনিউক্লিয়াস দুটো ফিউজ হয়ে যাবে, দুটোই হ্যাপ্লয়েড, এই ফিউজ হয়ে তবেই ডিপ্লয়েড হবে। কিন্তু তার আগে কিন্তু এটা মনে রাখতে হবে, তার আগে সেকেন্ডারি উসাইডটা ওভাবে পরিণত হবে, তারপরে এটা হবে। তাহলে এখানে আমি যদি একটা ছোট্ট করে বলে দিই, সেকেন্ডারি যখন স্পার্মটা টাচ করছে, স্পার্মটা যখন টাচ করছে, তার সাথে আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এখানে যে স্পার্মটা এভাবে এগের সাথে, এটা এগ বা সেকেন্ডারি উসাইড, এটা হচ্ছে 2 ডিগ্রি উসাইড, তারপরে কিছু ফ্যাক্টর এখানে দেবে যার ফলে প্রথমে তৈরি হবে ওভাম তৈরি হলো, তারপরে এই ইভেন্টটা ঘটছে। তার মানে সেকেন্ডারি উসাইডটা আগে ওভামে পরিণত হবে, যে ওভামে পরিণত হওয়া মানে কিন্তু এখানে মিওসিস 2টা কমপ্লিট হওয়া। তাহলে এখানে মিওসিস 2টা কমপ্লিট। আচ্ছা মিওসিস 2 যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আর একটা জিনিস হবে না, যে সেকেন্ডারি উসাইড থেকে ওভাম তৈরি হচ্ছে। মানে এরকম একটা জিনিস যে সেকেন্ডারি উসাইড এভাবে আছে, সেকেন্ডারি উসাইড, তারপরে এখানে স্পার্ম এসে টাচ করছে, হলো। এবার যেটা হবে
এটা হচ্ছে 2 ডিগ্রি ওসাইট, তারপরে তৈরি করছে ওভাম, এটা ওভাম। এবার বলো এখানে আর একটা পোলার বডি তৈরি হবে না? আমি এটা বলতে চাইছি যে এখানে সেকেন্ডারি ওসাইটটা আছে যেটা মেটাফেজ 2 মিওসিসের মেটাফেজ 2তে অ্যারেস্ট ছিল, তাহলে এখন যদি স্পার্ম এসে টাচ করে কিছু ফ্যাক্টর দিয়ে দেয় তার ফলে কী হবে, মিওসিসটা কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে এখানে ওভাম। এবার যেটা হবে এখানে আর একটা পোলার বডি তৈরি হবে যেটাকে সেকেন্ড পোলার বডি বলা হয়, সেকেন্ড পোলার বডি, বুঝতে পারলে তো? সেকেন্ড পোলার বডি। তারপরে এটা হবে যখন মানে ওভাম তৈরি হয়ে গেল, এখন ওভামটা কিন্তু হ্যাপ্লয়েডই আছে এখনও, তারপরে স্পার্মটা তারপর কী করবে, নিউক্লিয়াসটা ডোনেট করবে। নিউক্লিয়াসটা যখন দেবে তখন স্পার্মের প্রোনিউক্লিয়াস এই দুটো মিলিত হয়ে যাবে। তাহলে এই দুটো যখন মিলিত হয়ে যায় এদের মধ্যে ফিউশন হচ্ছে, মানে এখানে এই প্রোনিউক্লিয়াসগুলোর মধ্যে ফিউশন হয়। তাহলে যদি বলি আমরা এদের মধ্যে ফিউশন হচ্ছে, ফিউশন হয়ে তারপরে তৈরি হবে জাইগোট। এবং এটাকে বলা হয়, এই যে ফিউশন হচ্ছে না, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ প্রোনিউক্লিয়াস, এটাকে বলা হয় সিঙ্গামি বা এটাকে অ্যাম্ফিমিক্সিস বলা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে সিঙ্গামি অর অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি মানে বোথ, সিঙ্গামি বা অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি মানে বোথ, মানে স্পার্ম অ্যান্ড ওভামের নিউক্লিয়াস মিলিত হচ্ছে, দুটো আলাদা আলাদা জিনিস। অ্যাম্ফিমিক্সিস। অ্যাপোমিক্সিস শুনেছো? শুনেছো? অ্যাপোমিকটিক ফ্রুট, অ্যাপোমিক্সিস, নিষেক ছাড়াই কী হচ্ছে বলো তো, ফ্রুট ডেভেলপ হচ্ছে, ফ্রুট। আর একটা পার্থেনোকার্পেরও কনসেপ্ট আছে এখানে। তাহলে অ্যাপোমিক্সিসের নিষেক ছাড়াই এইভাবে হচ্ছে। তাহলে যেটা হয় যে অ্যাপোমিকটিক যে কন্ডিশনটা হয় সেখানে কি হয়, কোনো স্পার্ম লাগে না, ওখানে এগ থেকে ডাইরেক্ট ডেভেলপ হয়ে যাচ্ছে, ওখানে এগ থেকে অফস্প্রিং বা এরকম ডেভেলপ হচ্ছে, অ্যাপোমিক্সিস কন্ডিশন বলা হয়। তাহলে এটা অ্যাম্ফি মানে বোথ, মানে এখানে স্পার্ম আর ওভামের দুটো নিউক্লিয়াস মিলিত হয়েছে, এই জন্য এটাকে অ্যাম্ফিমিক্সিস বলা হয় বা এটাকে সিঙ্গামিও বলা হয়। তাহলে এই স্টেপটা হলো মানে ফার্টিলাইজেশন এখানে কমপ্লিট হলো, এরপরে ডেভেলপমেন্টগুলো হবে। তাহলে এগুলো বুঝতে পারলে তো সব টোটাল জিনিসটা, অনেকটা পদ্ধতি। এবারে তোমাদেরকে আমি তোমাদের জেন পাসের জন্য এটা লাগবে, নিটের জন্য এটা কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? এটা দুটোই মানে কয়েকটা জিনিস এক্সট্রা বললাম, তাহলে এগুলো একটু মনে রাখবা ভালোভাবে, ঠিক আছে? এবার যেটা হবে পরে যেটা হচ্ছে, এরপর ফার্টিলাইজেশন হয়ে গেছে, এবার ডেভেলপমেন্ট হবে। মানে ফার্টিলাইজেশন হয়ে গিয়ে এখন জায়গোট তৈরি হয়ে গেছে, ফার্টিলাইজেশন হলো, তারপর জায়গোট তৈরি হয়ে গেলো, এবার জায়গোটের ডেভেলপমেন্টগুলো হবে। তাহলে আর্লি ডেভেলপমেন্ট হবে জায়গোটের, যেটা হচ্ছে এবার। তারপর যদি বলি তাহলে ডেভেলপমেন্ট অফ জায়গোটা আলাদা করে পয়েন্ট করলে হবে। এটা পয়েন্ট করছি আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তাহলে এখানে যেটা হচ্ছে এখন দেখবে তোমরা ভালোভাবে, ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে এটা, আমি এটা ফ্যালোপিয়ান টিউবের, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের এটা একটা অংশ, ঠিক আছে? ফ্যালোপিয়ান টিউবের অংশ। এবার এই অঞ্চলটা অ্যাম্পুলা, তাহলে জায়গোটটা কিন্তু অ্যাম্পুলাতেই তৈরি হচ্ছে, ফিউশন এখানে হচ্ছে মানে অ্যাম্পুলাতে তৈরি হচ্ছে। তাহলে এবার দেখো যেটা হচ্ছে যে এখানে অ্যাম্পুলাতে যেটা হলো, একটু এটা বড় করে নেবো একটু, এটা ভালোভাবে দেখবে কি হয়। তাহলে এখানে এটা হচ্ছে যে সাপোজ জায়গোট তৈরি হলো, এখানে এটা জায়গোট, এটা হলো জায়গোট 2n, তাই তো? তাহলে ফার্স্ট ডিপ্লয়েড সেল এখন তৈরি হলো। এবার এর বাইরে জোনা পেলোসিডার লেয়ারটা আছে, এটা মনে রাখতে হবে, এটা জেডপি লেয়ার, এটা হচ্ছে জোনা পেলোসিডা, বুঝতে পারলে? তাহলে এটা টোটালটা হলো জায়গোট। এবার কি হবে জিনিসটা, যে জায়গোটের ডিভিশন হবে, জায়গোটের ডিভিশন যখন হবে মানে হচ্ছে কি হবে, এই জায়গোটের ভেতরে যে জায়গোট যেটা আছে টোটালটা জোনা পেলোসিডার ভেতরে ডিভিশন হবে। ডিভিশন হয়ে যদি ডিভিশন হয় এরকম জিনিস দেখতে পাবো আমরা, ডিভিশন হচ্ছে। ডিভিশন হলে কি হবে, এটা একটা সেল, এখানে মায়োটোসিস হবে, মায়োটোসিসের মতো, যাই হোক। তাহলে কি হয়, এটা এই যে সেলটা আছে ডিভিশন হয়ে কি হবে, এটা হচ্ছে একটা সেল থেকে দুটো সেল হবে, এরকম একটা সেল থেকে ফার্স্ট দুটো সেল হলো, দুটো থেকে কি হবে, চারটে হবে, চারটে থেকে আটটা হবে, তাই তো? চারটে থেকে হবে আটটা হলো, আটটা থেকে ধরো এরকম জায়গায় 16টা হচ্ছে, 16টা এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর বাইরে লেয়ারটা আছে, এটাও দেখবো আমরা, বাইরে স্টিল এখনও লেয়ার আছে জোনা পেলোসিডার লেয়ার এভাবে আছে এটা। যাই হোক, স্ট্রাকচারটা এবার যেটা হয়, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা হ্যাঁ একটু বড় হবে এটা। মানে যেটা হয় এখানে যে ভালোভাবে লক্ষ্য করবা, একটু জিনিসগুলো ভালোভাবে একটু লক্ষ্য করবে, এভাবে ডিভিশনটা হচ্ছে। ডিভিশন হয়ে কি, এটা 1 সেল স্টেজ, 2 সেল স্টেজ, মানে এটা 1 সেল স্টেজ, এটা 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, এটা 16 সেল স্টেজ, এভাবে সেলের স্টেজগুলো হচ্ছে। এবার এই যে ঘটনাটা হচ্ছে না, এটাকে বলা হয় ক্লিভেজ মানে যদি বলি ডিভিশন অফ জায়গোট, বুঝতে পারলে? জায়গোটের বিভাজনকে ক্লিভেজ বলা হয়, কিন্তু এটা মায়োটোসিসের মতো হুবহু না, একটু পার্থক্য আছে। যেটা হয় এখানে মনে রাখবা, মায়োটোসিস যখন হয়
যখন মাইটোসিস হয় সাপোজ, এখানে আমি মাইটোসিসের কথা বলছি, মাইটোসিস যখন হয় তখন কি হয়, এটা একটা সেল 2n, এর ডিভিশন হয়, ডিভিশন হয়ে যে সেলটা তৈরি হয় সেটা কি হয়, যে সেলটা আছে যেটা মাতৃ সেল, যে মাদার সেল যেটা আছে বা প্যারেন্টাল সেল যেটা আছে, প্যারেন্ট সেল, তাহলে এখানে যে অফস্প্রিংগুলো তৈরি হয় বা ডটার সেল যেগুলো তৈরি হয় সেগুলো তো এর মতোই দেখতে হয়, হুবহু এর মতো হয় মাইটোসিসে। মাইটোসিসে কিন্তু নতুন কোনো ভেরিয়েশন আসে না, তার মানে সাইজ, ক্যারেক্টারিস্টিক, এভরিথিং একই রকম হয়, একই রকম হচ্ছে, মানে কি এই সেলটা হুবহু এরকম দেখতে হয়। কিন্তু আবার তাহলে এটা মাইটোসিস হলো, আবার যদি মাইটোসিস হয় তাও কি হবে, আবার এরকমই দেখতে হবে, সাইজ সেম হবে, সব সেম, একই রকম ক্যারেক্টার থাকবে, মানে এটার যেমন সাইজ এটারও তেমন সাইজ, এটার যেমন ক্যারেক্টার এটারও তেমন ক্যারেক্টার, এগুলো হচ্ছে মাইটোসিস। এটা নর্মাল মাইটোসিস, নর্মাল মাইটোসিস যেটা আমাদের দেহে ঘটছে, আমাদের দেহে ঘটে, আমাদের যে ডিভাইডিং সেলগুলো আছে সেখানে ঘটতে পারে এটা। হ্যাঁ, এবার দেখো ক্লিভেজের ক্ষেত্রে যেটা হয়, ক্লিভেজের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো সেলের সাইজটা ডিক্রিজ হচ্ছে না, সেলের সাইজটা, এখানে একটা সেল ছিল ব্লু কালারের যে সেলটা, যেটাকে জায়গোট বলবো আমরা, জায়গোটা দেখো ডিক্রিজ হয়ে গেল, এখানে সেলের সাইজটা ডিক্রিজ হলো, এখানে আরও ডিক্রিজ হলো, এখানে আরও ডিক্রিজ। কিন্তু একটা জিনিস মনে রাখবা, সেলের সাইজ ডিক্রিজ হচ্ছে কিন্তু ওভারঅল যে সাইজটা সেটা রিমেন কনস্ট্যান্ট থাকছে। এটা বোঝার চেষ্টা করো যে এই দুটো সেলের যে সাইজটা এটা সমান, এই চারটে সেলের সাইজটা এটার সমান, বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখবা, এটাকেই ক্লিভেজ বলা হয়। ক্লিভেজ আর মাইটোসিসের পার্থক্য এটাই। ক্লিভেজে কি হয় যে এখানে যে সেলটা আছে এই সেলটা ডিভিশন হচ্ছে তো, কিন্তু কি হয় মাইটোসিসে কি হয়, সেলের একবার গ্রোথ হয়। যদি আমি পরের ছবিটা দেখাই, যে এখানে এই যে সেলটা থেকে দুটো সেল তৈরি হয়েছে, এই মিডিলে কোনো একটা দশাতে কি হয়েছিল বলতো, এই সেলটা গ্রোথ হয়েছিল, তো সাইজটা দ্বিগুণ হয়েছিল, যার ফলে এটা হাফ হয়ে গেছে বলে এরকম তৈরি করেছে, তাই না? তাহলে মাইটোসিসে কি হয়, মাইটোসিসে একটা ফেজ আছে, মাইটোসিসে গ্রোথ ফেজ আছে, G1 G2 বলে ফেজ আছে, এই ফেজগুলো এর গ্রোথ হয়, গ্রোথ হওয়ার ফলে কি হচ্ছে, দুটো হুবহু একই রকম সেল তৈরি হয়, কিন্তু ক্লিভেজে এই গ্রোথটা হয় না। সো ক্লিভেজ আর মাইটোসিসের মধ্যে বেসিক পার্থক্য এটাই যে মাইটোসিসে গ্রোথ হয়, ক্লিভেজে কিন্তু নো গ্রোথ। G1 বা G2 যে ফেজগুলো আছে সেগুলো এখানে অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট, এই দশাগুলো অ্যাবসেন্ট থাকছে। তার মানে কি হয়, প্রথম যে সেলটা আছে এবং বাকি যে 16টা সেল, এই 16টা সেলের যে ভলিউম প্রথম সেলটার ভলিউমের সমান, বুঝতে পারছো তো? এবার একটা জিনিস, এই গ্রোথ হওয়ার এর যে গ্রোথ হবে সেই স্কোপটা পাবে কোথায়? গ্রোথ হতে গেলে ব্লাডের সাপ্লাই দরকার, এটা তো একটা হলো অঞ্চলের মধ্যে আছে না, একটা ফাঁকা জায়গার মধ্যে আছে। তাহলে এই যে সাপোজ যদি এটা গ্রোথ হতো প্রথম দিকে, যদি এটা মাইটোসিসের মতো হতো, তাহলে অবশ্যই এটা ব্লাডের সাপ্লাই থাকতো, তাহলে এ তো ব্লাডের সাপ্লাই পাচ্ছে না, না এর বাইরে জোনোপ্যালিসিডাল লেয়ার আছে, তাহলে এখানে ওই জন্য এর গ্রোথটা হচ্ছে না, কিন্তু ডিভিশনটা হচ্ছে এবং ওর সাইজটা, সেলের সাইজটা ডিক্রিজ হতে লাগছে, কিন্তু ওভারঅল সাইজটা সেলের, সব সেলের ওভারঅল যে সাইজটা সেটা কিন্তু রিমেন কনস্ট্যান্ট থাকছে, মানে জায়গোটের মতো হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে এটাকে ক্লিভেজ বলা হয়। তাহলে তোমরা মনে রাখবা যে জায়গোটের ডিভিশনটাকে ক্লিভেজ বলা হচ্ছে, ক্লিভেজ বলা হয়। এবং কি হয়, প্রথমে দুটো সেল, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, 16 সেল স্টেজ, এবং এই সেলগুলোকে ব্লাস্টোমিয়ার সেলগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয়, যে 2 সেল ব্লাস্টোমিয়ার, 4 সেল ব্লাস্টোমিয়ার, 8 সেল ব্লাস্টোমিয়ার, 16 সেল ব্লাস্টোমিয়ার। এবার 8 or 16 সেল ব্লাস্টোমিয়ার, তাহলে 8 or 16 সেল ব্লাস্টোমিয়ার, 8 and 16 সেল ব্লাস্টোমিয়ার, এদেরকে বলা হচ্ছে মরুলা। তাহলে এদেরকে বলা হয় মরুলা, তাই তো? মরুলা বলা হয়, আচ্ছা MORU স্পেলিংটা মনে হয় ভুল হলো, মরুলা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে মরুলা এমন একটা স্টেজ, বা বলতে পারি মরুলা একটা এমব্রায়োনিক স্টেজ, ভ্রূণের এমন একটা দশা যেখানে 8টা এবং 16টা, 8 বা 16 কোষযুক্ত দশা। তাহলে MCQ কীভাবে পাবে যে 8 এবং 16 কোষযুক্ত ভ্রূণের যে দশা, এটাকে কি বলা হয়? তখন কি দেবে, যে জায়গোট, মরুলা, গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা, এরকম দিয়ে দেবে। তখন তোমাকে বলতে হবে মরুলা হচ্ছে সেই দশাটা যেখানে 8 or 16 সেল ব্লাস্টোমিয়ার থাকছে, বুঝতে পারলে তো? তাহলে এখানে এই কোশ্চেনটা এখানে আছে, এভাবে হচ্ছে। এবার একটা জিনিস দেখো, এই জিনিসগুলো যখন হচ্ছে না, সামনের দিকে এগোচ্ছে, এটা অ্যাম্পুলা ছিল, ইসমাসের দিকে এগোচ্ছে না, ইসমাস, এখন দেখতে পাচ্ছি ইসমাসের দিকে এগিয়ে আরও সামনের দিকে এগোবে, তাহলে আস্তে আস্তে কিন্তু মুভমেন্টটা হচ্ছে। এবার বলো, এখানে মুভমেন্ট করার সময় কি বলেছিলাম, এখানে কি সিলিয়েটেড এপিথেলিয়াম, তাহলে এখানে সিলিয়েটেড এপিথেলিয়াম এভাবে থাকছে, সিলিয়াগুলো মুভ করতে সাহায্য করে, এগুলো সিলিয়া মুভ করতে সাহায্য করছে, সামনের দিকে এগোচ্ছে। হ্যাঁ, এবার একটা জিনিসও হয়, এখানে সিক্রেশনও হয় প্রচুর, এখানে প্রচুর ক্ষরণও হচ্ছে জিনিসগুলোর উপরে, কিন্তু এরকম না যে কোনো নিউট্রিশন এর ভেতর ঢুকছে, এরকম না, সিক্রেশন হয়, জায়গাটা স্মুথ থাকছে এর জন্য। তাহলে স্টেজটা বুঝতে পারলে তো? এভাবে হলো, তার মানে জায়গোটের ডিভিশন হতে হতে 16 সেল ব্লাস্টোমিয়ার, যেটাকে মরুলা বলে একটা স্টেজ এভাবে তৈরি হলো। তারপরে আবার ডিভিশনটা হবে, তো পরে যদি হয়, যদি দেখি পরে কি হয়, তাহলে এটা ইউটেরাস। এবার যেটা হবে, এটা একটু বড় করে নেবো জিনিসটা। দেখো
এটা এখানে একটা দশা আমি লিখছি মরুলা, মরুলা স্টেজ, যেটা 8 to 16 সেল, তাই তো মরুলা। এবার মরুলার আবার ডিভিশন হবে, মরুলার ভেতরে আবার ডিভিশন হবে বা এর আবার ডিফারেন্সিয়েশন হবে যখন, বা ডিভিশন যখন হচ্ছে তখন কি হচ্ছে, আরও অনেক সেল তৈরি হবে এবং সেল তৈরি হয়ে যে স্টেজটা তৈরি করছে বলো দশাটা ব্লাস্টুলা দশা নাকি ব্লাস্টোসিস্ট। এখানে এরকম দশা একটা তৈরি হচ্ছে। এটা কাজ করি, এই সাইডে একটু আঁকছি, তাহলে আরেকটা স্টেজ এখানে আঁকা হবে। তাহলে ব্লাস্টোসিস্ট স্টেজ বা অনেক সময় ব্লাস্টুলা বলা হয় এটাকে, হ্যাঁ ব্লাস্টুলা বলা হয় বা ব্লাস্টোসিস্ট বলা হয়। তাহলে এখানে সেলের আরও ডিভিশন হচ্ছে, আরও অনেকগুলো সেল, আমি এখানে কয়েকটা সেল আঁকলাম, আর অনেকগুলো সেল হবে, এখানে অনেক ঘন ঘন অনেক সেল থাকছে। এবার গিয়ে এখানে যেটা হচ্ছে যে এখানে এই কালারে করি, এখানেও কিছু সেল এভাবে থাকছে। তাহলে এখানে মরুলার পরে অনেকবার ডিভিশন হয়েছে, কিন্তু মরুলার পর অনেকবার ডিভিশন হচ্ছে, তার ফলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে এখানে স্ট্রাকচারগুলোর নামটা আমরা লিখে নেব, যে এখানে যে স্টেজটা দেখলাম এটাকে ব্লাস্টোসিস্ট স্টেজ বলা হয়, অনেক সময় ব্লাস্টুলাও বলা হয়। তাহলে এটা ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলাও বলতে পারি, ব্লাস্টুলা। এবার যেটা হয় যে এখানে দেখতে পাচ্ছি যে দুটো সেলের লেয়ার তৈরি হয়েছে। তাহলে ভেতরের দিকে যে সেলের লেয়ারটা আছে রেড কালারে, যেটাকে রিপ্রেজেন্ট করেছি, এটাকে বলা হয় ইনার সেল মাস, ইনার সেল মাস, ঠিক আছে। আর বাইরের দিকে যে সেলের লেয়ারগুলো আছে ট্রোফোব্লাস্ট, ঠিক আছে। এবার যে ইনার সেল মাসটা আমরা দেখতে পাচ্ছি, ইনার সেল মাসটা যেটা দেখতে পাচ্ছি, এরা অ্যাকচুয়ালি স্টেম সেল হিসেবেও কাজ করে। স্টেম সেল, ইনার সেল মাস এটা অনেক সময় স্টেম সেলের মতো কাজ করে, স্টেম সেল, ঠিক আছে, স্টেম সেলের মতো কাজ করে। তার মানে বলো তো স্টেম সেল কি করতে পারে, বলো দেখি, স্টেম সেল তৈরি করতে পারে। তাহলে স্টেম সেলের ক্ষেত্রে এমন একটা প্রপার্টি আছে না, যে দেহের যে কোনো সেল তৈরি করতে পারে। তবে রিসার্চ করার সময় কিন্তু এগুলো নিয়ে অনেক কাজ করা যেতে পারে, তাই না। স্টেম সেল নিয়ে অনেক রিসার্চ হয়, এখান থেকে যে কোনো স্ট্রাকচার, এই সেলগুলো নিয়ে যে কোনো স্ট্রাকচার ফরমেশন করা যেতে পারে স্টেম সেল, ঠিক আছে। স্টেম সেলের প্রপার্টি থাকে যে ডিফারেন্ট কাইন্ড অফ সেল ইন আওয়ার বডি, মানে আমাদের দেহের যত রকম সেলগুলো সেগুলো এখান থেকে তৈরি করা যেতে পারে। এর পোটেন্সিটা অনেক, বুঝতে পারলে। আমাদের এবার বলো, আমাদের বডিতে স্টেম সেল আছে বর্তমানে? স্টেম সেল, স্টেম কোষ আমাদের দেহে আছে বর্তমানে? আছে। কোথায় বলো তো? হিমাটোপয়েটিক স্টেম সেল, অস্থিমজ্জা, বোন ম্যারোর ভেতরে স্টেম সেল থাকে, বুঝলে, স্টেম সেল। এবং ওই যে স্টেম সেলগুলো আছে না, ওর পোটেন্সিটা কম, ও সেল তৈরি করতে পারবে কিন্তু সব রকম সেল তৈরি করতে পারবে না। ও শুধুমাত্র ব্লাডের সেল তৈরি করতে পারবে, ও আরবিসি তৈরি করতে পারবে, ডাব্লিউবিসি তৈরি করতে পারবে, প্লেটলেটস মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, সবগুলোই অস্থিমজ্জা থেকে তৈরি হবে। অস্থিমজ্জা মানে বোন ম্যারো, ওখানে কি থাকে, স্টেম সেল থাকে, হিমাটোপয়েটিক স্টেম সেল। কিন্তু এই যে স্টেম সেলটা আছে এর পোটেন্সি বা ক্ষমতাটা আরও অনেক বেশি। এখান থেকে দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা যেতে পারে। সাপোজ এখান থেকে সেল নিয়ে নিল, তো রিসার্চে কিন্তু অনেক রকম তৈরি করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এটা এথিক্যাল ইস্যু থাকে, এগুলো নিয়ে কাজ করা যায় না, এগুলো তো বারণ করে। এগুলো করে তাহলে একটা ধরো, এটা দেখো, এটা তো একটা ভ্রূণ তৈরি হচ্ছে, এটা তো একটা জীবন, লাইফ, তাই না। তাহলে এটাকে নিয়ে যদি কাজ করে তাহলে লাইফটা ডেভেলপ নাও তো হতে পারে, একটা ভ্রূণ হত্যা বা জীবন হত্যা না। ওই জন্য এথিক্যালি এটাকে কিন্তু করা হয়, সাপোর্ট করা হয় না, পারমিশন দেওয়া হয় না এসব নিয়ে। মানে অন্তত হিউম্যানের স্টেম সেল নিয়ে কাজ করা পারমিশন দেওয়া হয় না। তবে প্রচুর রিসার্চ চলছে, স্টেম সেলে কাজ করলে কিন্তু অনেক অনেক বড় বড় ডিজিজ যেগুলো সারানো যায় না সেগুলো কিন্তু স্টেম সেলের মাধ্যমে সারানো যেতে পারে, এর ক্ষমতা প্রচুর। যাই হোক, এটা বুঝতে পারলো তো, এটা স্টেম সেলের মতো কাজ করে। এনসিআরটিতে কিন্তু বলছে এটা স্টেম সেলের কথা, এটা নিয়ে কিন্তু বর্তমানে প্রচুর রিসার্চ চলছে, ঠিক আছে। যাই হোক, ট্রোফোব্লাস্ট আর ইনার সেল মাস। এবার যে ইনার সেল মাসটা আছে না, ইনার সেল মাসটা স্টেম সেল হিসেবে কাজ করে, কিন্তু এটা বেসিক্যালি এটা থেকে সাধারণত এমব্রায়োটা ডেভেলপ হয়। বেসিক্যালি বলা যেতে পারে ইনার সেল মাসটা অ্যাকচুয়ালি যে এই জিনিসটা তো একটা ভ্রূণ, তাহলে ভ্রূণের ক্ষেত্রে যে ফিটাস, যে বাচ্চাটা, সেটা ডেভেলপ হবে লাল যে সেলগুলো ইনার সেল মাস সেখান থেকে। তাহলে এখান থেকে বেসিক্যালি এটা হয়, এমব্রায়োটা ডেভেলপমেন্ট হয় পরবর্তীতে, এখন না কিন্তু, ইন ফিউচার ইনার সেল মাস এমব্রায়োটা তৈরি করবে। আরও অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু এমব্রায়ো তৈরি করতে পারে। সেরকম এই যে ট্রোফোব্লাস্ট, এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে প্লাসেন্টা ফর্মেশনে হেল্প করে। আর এখান থেকে বলা যেতে পারে যে ওই কী হয়, কিছু মেমব্রেন থাকে যেগুলো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, সেগুলো তৈরি করছে, অ্যামনিয়ন, কোরিয়ন, এগুলো তৈরি করতে পারে। এরা পরে দেখবো আমরা। যাই হোক, তাহলে এটা একটা দশা, এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা স্টেজ। এবার যেটা হবে, এটা এই যে দশাটা আছে এটা কিন্তু এখন ইউটারাসের ক্যাভিটিতে আছে, ইউটারাইন ক্যাভিটিতে আছে এটা। এবার কী হবে, এই দশাটা এখন ইউটারাসের ওয়ালে ইমপ্ল্যান্ট হবে। তার মানে এই যে ইউটারাসের ওয়াল, এটা প্রাচীর, প্রাচীরের দশাটাকে ইমপ্ল্যান্ট হবে। ইমপ্ল্যান্ট হচ্ছে বলতে গেলে যেটা হচ্ছে যে এই দশাটা, তাহলে এটা হচ্ছে ইউটারাসের ওয়ালের এটা এন্ডোমেট্রিয়াম, ইমাজিন করো এন্ডোমেট্রিয়াম এটা। তাহলে ইউটারাসের ওয়ালের এন্ডোমেট্রিয়ামে এটা ইমপ্ল্যান্ট হবে।
এবার ইমপ্ল্যান্ট যখন হবে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, যে এখানে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছ তো, ক্যাভিটি ব্লাস্টোসিল, তাই তো, ব্লাস্টোসিল ক্যাভিটি। আছে অবশ্যই। আচ্ছা ওটা করছে, এটা অবশ্যই এখানে জোনা পেলুসিডের লেয়ার আছে, এখানে জোনা পেলুসিডের লেয়ারটা কিন্তু আছে। হ্যাঁ এটা আগে বলা উচিত ছিল, যাই হোক। ব্লাস্টোসিল, সিল মানে সিলম, যাই হোক। তাহলে ব্লাস্টোসিল কিন্তু একটা ক্যাভিটি বা ব্লাস্টোসিল ক্যাভিটিও বলতে পারি, এটা একটা গহ্বর। ব্লাস্টোসিলোমিক ফ্লুইড থাকে এখানে, একটা তরল থাকে। যাই হোক, মেন কথা হচ্ছে যে এর বাইরে কিন্তু জোনা পেলুসিডা জেডপিটা স্টিল এখনও আছে, জোনা পেলুসিডাটা এখনও আছে, এটা মনে রাখতে হবে। এটা বুঝতে পারলে তো? এবার এই দশাটা কিন্তু এখন ইমপ্ল্যান্ট হয়নি, এবার ইমপ্ল্যান্ট হবে। ইমপ্ল্যান্ট হবে বলতে গেলে এখানে যেটা হবে, যে আমি আর একটা ছবি এঁকে দেখাচ্ছি, এবার এটা ইমপ্ল্যান্টেশন হবে বলতে এটা এখন জরায়ুর, এটা এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়াম বা এটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশনটা হবে। তাহলে দেখো ইমপ্ল্যান্টেশন যদি হয় কিভাবে হবে, ইমপ্ল্যান্টেশনটা কিভাবে হবে দেখো, ইউটেরাস, এটা ইউটেরাস। এবার কি হয়, যে দশাগুলো আমরা দেখলাম, যেটা হয় যে ব্লাস্টোসিস্ট যেগুলো দেখলাম, ব্লাস্টোসিস্ট স্টেজে যে সেলগুলো ছিল টোফোব্লাস্ট সেল, এই টোফোব্লাস্ট সেলটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভেঙে যায়। এটা হচ্ছে টোফোব্লাস্ট সেল, এত ডিটেলসে জানার দরকার নেই, তাও দেখে নাও একবার। টোফোব্লাস্ট সেলটা দুটো স্তরে ভেঙে যাচ্ছে, ভেতরে যে স্তরটা আছে এটাকে বলা হয় সাইটোটোফোব্লাস্ট। এবার এই যে আরেকটা যে স্তর দেখতে পাচ্ছি বাইরের দিকে একটা স্তর তৈরি করলো, এটাকে বলা হয় সিনসাইটোটোফোব্লাস্ট। এরকম দুটো স্তরে ভেঙে যায়। বেসিক্যালি এখান থেকে সেরকম হয়তো কোশ্চেন আসবে না, তাও মনে রাখবা যে টোপোব্লাস্ট যখন ইমপ্ল্যান্টেশন হবে, ইমপ্ল্যান্টেশনের ভ্রূণের রোপণটা যখন হবে এন্ডোমেট্রিয়ামে, তখন কি হয় যে টোপোব্লাস্টের কোষের স্তরগুলো ভেঙে যাচ্ছে, একটা সাইটোটোপোব্লাস্ট আর বাইরে সিনসাইটোটোপোব্লাস্ট। আচ্ছা সিনসাইটিয়াম কন্ডিশন মানে কি বলতো? সিনসাইটিয়াম বা সিনোসাইটিক কন্ডিশন, সিনোসাইট বা সিনোসাইটিয়াম, এই কন্ডিশনগুলোকে বহু নিউক্লিয়াসযুক্ত কোষ, মাল্টি নিউক্লিয়েটেড সেলগুলোকে সিনোসাইটিক সেল বলা হয়। তাহলে এখান থেকে টার্মটা এসছে সিনসাইটোটোব্লাস্ট বলা হয়। তাহলে সিনসাইটোটোব্লাস্ট মানে এখানে দেখো একটা সেল আছে, এখানে যে লেয়ারটা আছে না, সেখানে দেখো নিউক্লিয়াস, এগুলো সব নিউক্লিয়াস অনেকগুলো আছে, কিন্তু সেলগুলো ডিফারেন্সিয়েট না, আলাদা না এগুলো, এর কোনো সেল ওয়াল বা সেল মেমব্রেন এখানে নেই, সেল মেমব্রেন নাই, তার জন্য এটা সিনসাইটোটোব্লাস্ট। বুঝতে পারলে যেগুলো বলছি? তুমি নিটের জন্য পড়ছো তো, নিটে কিন্তু এত ডিটেলসে আসে না, মানে সাইটোটোব্লাস্ট আসে না, তুমি জানো ভালো এটা, মানে এখন এনসিআরটি বেস্ট করছে তো, এগুলো নাই, একবার পড়েছিলে। হ্যাঁ অসুবিধা নাই, একটু জানলে কি আছে। তবে আমি তো এনসিআরটি জিনিস, হ্যাঁ এরপরে হবে তো ব্লাস্টুলা, এবার গ্যাস্ট্রুলা হবে। ও আচ্ছা, হাইপোব্লাস্ট, হ্যাঁ প্রিমিটিভ স্টক, ওগুলো মানে অনেক ডিটেলস, ওটা কোনোদিনও আসবে না, ওগুলো আজ অব্দি আসেনি, কোনোদিনও আসবে না। এই সিনসাইটোটোব্লাস্ট, সাইটোটোব্লাস্ট এগুলো আসবে না, শুধু এখানে শুধু একটা যে ইমপ্ল্যান্টেশন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে, এটা আসবে, আর কিছু না। আর এখানে হয়তো ইমপ্ল্যান্টেশন হওয়ার সময় আসবে কিছু কোশ্চেন আসবে, যে নিটে এনসিআরটি বেস্টে আসবে, এনসিআরটি কিছুই তো নাই সেরকম। তাও দেখো তোমাদের যেরকম পড়াচ্ছি তুমি হয়তো বুঝতে পারছো, যে যেগুলো পড়াচ্ছি এনসিআরটির কিন্তু সবগুলোই আমি পড়াচ্ছি, এবং তার সাথে কিছু এক্সট্রা পড়াচ্ছি, তোমাদেরও হয়তো সেগুলো কাজে লাগবে। আর এমনি ইংলিশে প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ তোমার তো হবে না, এদের একটু হচ্ছে কি, যা পড়তে হবে, আর তুমি পড়াশোনা করছো না, একদম রেসপন্স তোমার ভালো না। পড়াশোনা করতে হবে তোমাদের, বইটা পড়ো, সাতরা বা যে বইটা পড়ছো পড়ো, এবং যেটা পড়াচ্ছি এটা পড়ো, নিজেরা কোশ্চেন করো। খুব একটা পড়াচ্ছি না, বুঝলে, খুব একটা যে আলাদা পড়াচ্ছি তা না, জিনিসগুলো একই, কোশ্চেন কিন্তু একই আসবে, বুঝলে, কোশ্চেন প্রায় একই আসবে। এবার হয়তো তোমাদের একটু এক্সট্রা পড়তে হতে পারে, মানে এখানে যেমন যেটা পড়াচ্ছি যে রোপণ হচ্ছে এন্ডোমেট্রিয়ামে, রোপণ হচ্ছে ব্লাস্টুলার, তোমাদের কি এন্ডোমেট্রিয়ামে না হয় মায়োমেট্রিয়ামে হবে? তোমাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামেই তো হবে, তাই না? তাহলে আমার অসুবিধা কি? এবার হয়তো তোমাদের একটু 19-20 একটু জানতে হতে পারে, কিন্তু কোশ্চেন কিন্তু অনেকটা কমন আসবে, অনেকটা মিল থাকবে। বলবে যেগুলো এবার এক্সট্রা যেগুলো পড়বা, যেগুলো দেখবে বুঝিয়ে নেবে, হ্যাঁ না? লাভ আছে, মানে এরকম করে পড়লে তোমাদের লাভ আছে। কিন্তু আরেকদিন টাইম লাগবে চ্যাপ্টার শেষ করতে, তারপরে এক্সাম নেবো চ্যাপ্টারের। দুরকম কোশ্চেন করবো, নিটেরও করবো, জেনপাসেরও করবো। বাংলাতে ঠিক আছে, যেগুলো ইংরেজি ওই টার্মগুলো বাংলাতে দিয়ে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। অসুবিধা নাই কিছু, ইংলিশে এ আন দিয়ে এগুলো তো বুঝবে, তাই না? অসুবিধা কি, সমস্যা হবে না কিছু। তাহলে যেটা হচ্ছে এখানে, ঠিক আছে, রেডি তো ওটা? তাহলে যেটা হচ্ছে যে দেখো এখন ইমপ্ল্যান্টেশন হবে
সিনসাইটোটোফোব্লাস্ট থেকে সামনের দিকে কিছু এক্সটেনশন রিলিজ হচ্ছে, এক্সটেনশনের মতো অংশ তৈরি হচ্ছে এবং এটা এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে এখন ইমপ্লান্টেশনটা হবে, এরকম কন্ডিশন হচ্ছে। তো এবার এই সিনসাইটোটোফোব্লাস্ট থেকে কিছু এনজাইম রিলিজ হয়, এখান থেকে কিছু এনজাইম, সাম হাইড্রোলাইটিক এনজাইম, এগুলো এখান থেকে রিলিজ হয় এবং এই এনজাইমগুলো যখন রিলিজ হয় না, তো এন্ডোমেট্রিয়ামের ভেতরে একটা পথ তৈরি করছে, মানে ভেতরে ঢোকার একটা পাথওয়ে তৈরি করছে, যার ফলে এটা কিন্তু ভেতরে ঢুকে পড়বে। মানে এখন কি হবে, স্টেজ যেটা ব্লাস্টোসিস্ট স্টেজ, এই ব্লাস্টোসিস্ট স্টেজটা ঢুকে পড়বে। আর এখানে হচ্ছে যেটা হয় যে ইনার সেল মাস আছে না, ইনার সেল মাসের ডিফারেন্সিয়েশন হবে, যে এখানে এভাবে দুটো লেয়ার এভাবে তৈরি হবে, জার্ম লেয়ার, এপিব্লাস্ট হাইপোব্লাস্ট, এরকম দুটো স্তর এভাবে তৈরি হয়। এতটা ডিটেলসে জানার দরকার নাই, দ্বিস্তরী জার্ম লেয়ার বলা হয় এটাকে। যাই হোক, তাহলে এবার কি হচ্ছে, ইমপ্লান্টেশন হবে, কিছু এনজাইম বেরোচ্ছে এবং এখানে একটা পাথওয়ে তৈরি হবে বা এখানে একটা পোর ক্রিয়েট হবে একটা, যার ফলে এইটা স্টেজটা এর ভিতরে ইমপ্ল্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইমপ্ল্যান্ট যদি হয়ে যায় তাহলে পরের স্টেজটা যদি দেখি, তখন ইমপ্ল্যান্টটা হয়ে যাবে। ইমপ্ল্যান্টটা যখন হচ্ছে তখন এই টোটাল জিনিসটা এভাবে ইমপ্ল্যান্ট হয়ে যাচ্ছে। ইমপ্ল্যান্ট বা এটাকে রোপণ বলা হয়, এখানে এটা রোপণ হচ্ছে, স্টেজটা এভাবে রোপণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ইমপ্ল্যান্ট হলো। এবার যেটা হবে যে ইমপ্ল্যান্টেশন হওয়ার সময়, তাহলে এটা এন্ডোমেট্রিয়াম, এই যে লেয়ারটা এটা এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হলো। এবার এন্ডোমেট্রিয়ামে আচ্ছা, আর এখানে আর একটা জিনিসও হয়, যেটা হয় যে বাইরের দিকে জোনা পেলুসিডা ছিল না, তাহলে এখানে একটা জিনিস হয় যে জোনা পেলুসিডা আছে না, জোনা পেলুসিডাটা জোনা হ্যাচিং, মানে এখানে জোনা পেলুসিডাটা থেকে মানে যেমন ডিম ফুটে বাচ্চা হয়, সেরকমই জোনা পেলুসিডা যেটা ছিল, জোনা পেলুসিডাটাকে ফেটে লেয়ারটা ভেতরে ঢুকে পড়ছে, জোনা পেলুসিডা বাইরে থেকে যাচ্ছে, তাও এটাকে বলা হয় জোনা হ্যাচিং বলা হয়, এটা বলা হয় জোনা হ্যাচিং হচ্ছে, যার ফলে এই যে জোনা পেলুসিডা এটা বাইরে রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র যে ভ্রূণের স্টেজটা সেটা এখানে ঢুকে পড়ছে, তাহলে তো জোনা হ্যাচিং বলা হয়। ঠিক আছে, এবার ইমপ্লান্টেশন যখন হলো এন্ডোমেট্রিয়ামে, তখন এখানে কিছু চেঞ্জেস হয়। চেঞ্জেস হওয়ার জন্য এখানে কিছু, এটা হচ্ছে মায়ের দেহ, ম্যাটার্নাল বডি, তাহলে ম্যাটার্নাল পার্টের এন্ডোমেট্রিয়ামে কিছু ব্লাড সাইনাস তৈরি হয়। ব্লাড সাইনাস মানে রক্তের গহ্বর, কিছু রক্তের গহ্বর তৈরি হচ্ছে, এরকমভাবে এখানে ব্লাডের সাইনাস তৈরি হচ্ছে, এখানে ব্লাড, তাহলে এই যে সাইনাসগুলো আছে এখানে ব্লাড থাকছে প্রচুর পরিমাণে, আমরা যাই হোক না কেন এখানে অনেক ব্লাডের সাইনাস তৈরি হবে, যার ফলে নিউট্রিশনটা প্রোভাইড হবে এবং এখানে এটা তৈরি হবে, এখানে যেটা তৈরি হয় যে একটা পরবর্তীতে তৈরি হবে, এখানে প্লাসেন্টা তৈরি হবে, প্লাসেন্টা তৈরি হয়ে পরবর্তীতে কী হবে, এখানে কানেকশন থাকছে একটা, যার মাধ্যমে এখানে বিভিন্ন নিউট্রিশন, কার্বন, অক্সিজেন, এগুলো সব যে এমব্রায়োটা আছে এমব্রায়োর দেহে যাবে এবং কী হবে, এমব্রায়ো দেহ থেকে যে এক্সক্রিটরি ম্যাটারগুলো আছে, খারাপ জিনিসগুলো, সেগুলো চলে আসবে, গ্যাসেস এক্সচেঞ্জ, যেগুলো সব হবে এখানে, বুঝতে পারছো তো? তাহলে এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এখানে ঘটনাটা হলো ইমপ্লান্টেশন এবং এটাকে বাংলায় বলা হয় রোপণ, ভ্রূণের রোপণ। এবার এখানে কোশ্চেন কেমন আসবে, তাহলে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণের রোপণটা কোন দশায় ঘটে, তাহলে ইন হুইচ স্টেজ দি এমব্রায়ো, ইন হুইচ এমব্রায়োনিক্যাল স্টেজ দি এমব্রায়ো ইজ ইমপ্লান্টেড ইন ইউটারাস, এরকম বলবে। তাহলে এখানে কী অপশন কী দেবে, এখানে মরুলা দিবে, ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা দিতে পারে, গ্যাস্ট্রুলা দিতে পারে, আর একটা কিছু দিতে পারে। তাহলে এখানে কী হবে, ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা স্টেজটা ইমপ্লান্ট হচ্ছে। আর ইমপ্লান্ট এরকমও দিতে পারে, ইমপ্লান্ট কোথায় হয়, এন্ডোমেট্রিয়ামে হয়, এটা প্রথম দিন থেকে বলছি, তাই তো? তাহলে এইভাবে রোপণটা এখানে হলো। এবার রোপণ যদি হয়ে যায়, তারপরে পরবর্তীতে কী হবে, এখানে বললাম ম্যাটার্নাল ব্লাড, এটা হচ্ছে ম্যাটার্নাল ব্লাড, মায়ের রক্ত, ম্যাটার্নাল ব্লাড। যাই হোক, এরপরে যেটা হবে যে এরকম জায়গায় প্লাসেন্টা ফর্ম হবে, যার ফলে কেমন একটা গঠন হবে, এখানে টোটাল আর ছবি আঁকবো না, এমব্রায়ো যদি হয় তাহলে এরকমভাবে একটা এক্সটেনশন, ফিঙ্গার লাইক এক্সটেনশন, এভাবে একটা আঙুলের মতো এক্সটেনশন হবে, ইন্টারডিজিটেশন বলা হয় এটাকে, আঙুলের মতো একটা প্রবর্ধক এভাবে তৈরি হচ্ছে। এবার কি হয় যে আঙুলের মতো যে প্রবর্ধক তৈরি হয়, এটাকে বলা হয় অনেক সময় কোরিওনিক ভিলি বলা হয় বা প্লাসেন্টাল ভিলিও বলা হয় এটাকে। এবং কি হয়, এই যে এক্সটেনশন তৈরি হচ্ছে, এটা সাপোজ ইমাজিন করো এটা এন্ডোমেট্রিয়ামের ভেতরে এখন ঢুকে পড়েছে, এন্ডোমেট্রিয়ামের ভেতর হচ্ছে, এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হচ্ছে এবং যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এন্ডোমেট্রিয়ামের ভেতরে যে সেলগুলো আছে, ব্লাড সাইনাস আছে, এর সাথে একটা কানেকশন তৈরি করছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে যে বাইরের লেয়ারটা আছে, এটাকে অনেক সময় এই যে বাইরের লেয়ার আছে, এখানে কিছু লেয়ার তৈরি হয়, এগুলো বলছি পরবর্তীতে হয় এটা। এগুলো কী কী লেয়ার হয় একটু জেনে নাও, যে এখানে এটা হয়, এই লেয়ারটাকে বলতে পারি কোরিয়ন। তারপরে একটা লেয়ার তৈরি হচ্ছে এভাবে, এটাকে বলা হয় অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যামনিয়ন। এবং
এর ভেতরে থাকছে ফিটাস বা ভ্রূণ, ফিটাসটা এর ভেতরে থাকছে, এটা হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো বা ফিটাস, মানে এটা বাচ্চা, তাই তো? এটা পরবর্তীতে ডেভেলপ হবে, দিয়ে একটা বর্ন করবে একটা বেবি, এটা হচ্ছে ফিটাস, ফিটাস এটা। এবার এখানে একটা কানেকশন থাকবে, এখানে একটা কানেকশন তৈরি হয়, এটাকে আম্বিলিকাল কর্ড বলতে পারো। যদি এটা পরবর্তীতে তৈরি হয়, প্রথম দিকে তৈরি হয় না, পরবর্তীতে তৈরি হয়। তো আমি একটা ছবিতে বোঝানোর চেষ্টা করছি। তার মানে কি হচ্ছে, এই যে কোরিয়ন, অ্যামনিয়ন, তারপরে এই যে এটা আম্বিলিকাল কর্ড, এরকম জিনিসগুলো সব তৈরি হচ্ছে। কোরিয়ন, অ্যামনিয়ন এগুলো হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলা হয়, বহির্ভ্রূণীয় পর্দা। একদম বাইরে থাকে কোরিয়ন, তার ভেতরে থাকে অ্যামনিয়ন, তার ভেতরে ভ্রূণ থাকছে, এবং এখানে একটা কি থাকে বলো তো, ফ্লুইড থাকে, এখানে একটা ফ্লুইড থাকছে। হ্যাঁ, এখানে ফ্লুইড থাকছে, বলো যে ফ্লুইডটা থাকছে এটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়। তাহলে এই ফ্লুইডটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক তরল, অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডে বাচ্চাটা আছে এইভাবে, মানে বাচ্চাটা কিন্তু সবসময় একটা ফ্লুইডের এনভায়রনমেন্টে আছে বাচ্চাটা। এবার তোমরা একটা পদ্ধতি পড়েছিলে, কি পদ্ধতি বলো তো? একটা পদ্ধতি তোমরা পড়েছিলে অ্যামনিওসেন্টেসিস, তাই না? সবাই পড়েছিলে এটা। অ্যামনিওসেন্টেসিসে কী করে, এই ফ্লুইডটাই তো নিয়ে নেওয়া হয়। মানে কি হচ্ছে, এখানে যে বাচ্চাটা আছে, বাচ্চাটার সেলগুলো সব এখানে চলে আসে। মানে যেহেতু প্রথম দিকে যে বাচ্চা থাকে সেটা তো স্কিনটা খুব সফট হয়, তার জন্য কি হয়, যে স্কিনগুলোর যে সেলগুলো আছে সেগুলো ফ্লুইডে চলে আসছে। ফ্লুইডে যখন চলে আসে সেলগুলো, তখন সেই সেলগুলোকে কালেক্ট করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, এইভাবে সেলগুলোকে কালেক্ট করা হচ্ছে। এবং সেলগুলোকে তো কালেক্ট করা হয় না, ফ্লুইডটাকে কালেক্ট করা হয়। আর যখন ফ্লুইডটাকে কালেক্ট করা হচ্ছে, যখন ফ্লুইডটাকে কালেক্ট করা হয়, সাপোজ এখানে ফ্লুইডটা আছে, এগুলো ফ্লুইডটাকে যখন কালেক্ট করা হচ্ছে, তখন সেলগুলো চলে আসবে, তাই না? তার মানে এখানে যে ফিটাসটা আছে, ফিটাসের সেলগুলো চলে আসছে, এবং এই সেলটাকে এক্সামিন করবে, অ্যানালাইজ করে দেখা যাবে এখানে কি হতে পারে, এগুলোর সেক্সটা কি, লিঙ্গটা কি, সেটা জানা যেতে পারে। আর বিভিন্ন সিনড্রোমগুলোও ধরা পড়ে, অ্যামনিওসেন্টেসিস বলা হয়। এটা হচ্ছে, যাই হোক, তারপরে কি হচ্ছে, এটা যেটা হচ্ছে, এটা প্লাসেন্টাল ভিলি বা ভিলাই, প্লাসেন্টাল ভিলি বা কোরিয়নিক ভিলিও বলা হয়। দেখো, কোরিয়ন থেকে তৈরি হয়, ওই জন্য কোরিয়নিক ভিলিও বলতে পারো, বা প্লাসেন্টাল ভিলি যেটা বলতে পারো। এবং এখানে যে কানেকশনটা তৈরি হচ্ছে না, যে এখানে যে কানেকশনটা তৈরি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কানেকশন তৈরি হচ্ছে কোরিয়ন থেকে ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে প্লাসেন্টাল ভিলি বলা হয়। আর এখানে কিছু ম্যাটারনাল টিস্যু নিশ্চয় আছে এখানে, এবং এখানে যে কানেকশনটা তৈরি হচ্ছে এটাকেই তো প্লাসেন্টা বলা হয়। তাহলে এটাই এখানে যেটা তৈরি হলো এটাকেই বলা হয় যে প্লাসেন্টা, এটাকে প্লাসেন্টা বা বাংলায় বলা হয় অমরা বলা হয়, অমরা বা প্লাসেন্টা, বা এটাকে বাংলায় অমরা বলা হয়, তাই তো? এরকম কানেকশন। এবার এটা যেটা আমি এঁকেছি, এটা আম্বেলিকাল কর্ড। তাহলে আম্বেলিকাল কর্ডের মাধ্যমে এভাবে যুক্ত থাকছে আম্বেলিকাল কর্ড। তার মানে যেটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের ভেতরে যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, ভেতরে ফিটাস এভাবে আছে, এবং এখানে প্লাসেন্টা তৈরি হচ্ছে। প্লাসেন্টা মানে হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, কিছু আঙুলের মতো অংশ তৈরি হচ্ছে, যেটা যে ম্যাটারনাল যে টিস্যুগুলো আছে তার ভেতরে তৈরি হচ্ছে একটা কানেকশন। এবং কি হয়, এই প্লাসেন্টার তৈরি যখন হয়, তখন প্লাসেন্টা কে তৈরি করে, ম্যাটারনাল কিছু পার্ট। ম্যাটারনাল পার্ট মানে কিন্তু এখানে যেটা বললাম তোমাদের, এখানে কিন্তু ব্লাডের সাইনাস থাকে, এখানে কিন্তু ব্লাডের সাইনাস থাকছে। এখানে মানে কি হয়, যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো আছে না, সেটা হচ্ছে ব্লাডে সবসময় নিমজ্জিত থাকছে। যে ফিঙ্গার লাইক প্রজেকশন বা এই যে প্লাসেন্টাল ভিলিগুলো আছে, সেগুলো ম্যাটারনাল ব্লাডে সবসময় ডোবানো আছে, এরকম মনে হচ্ছে। তাহলে কি নিউট্রিশনটা ভালোভাবে পাবে, এবং নিউট্রিশনটা পাবে, যার ফলে নিউট্রিশনটা পাচ্ছে যখন, তখন সেই নিউট্রিশনটা কি হচ্ছে, এই যে আম্বিলিকাল কর্ড আছে, আম্বিলিকাল কর্ডের থ্রু এই যে ফিটাসটা আছে, ফিটাসের দেহে এভাবে যাচ্ছে, মানে এখানে বিভিন্ন কী বলবো এক্সচেঞ্জ ঘটছে, তাই না? তাহলে এটা প্লাসেন্টার কিন্তু প্রচুর ফাংশন আছে। তাহলে এবার যদি বলি প্লাসেন্টার রোল কী কী থাকতে পারে, যে প্লাসেন্টা তৈরি হলো। আর একটা জিনিস মনে রাখো, যে হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, যে এখানে হলুদ কালারের যে লেয়ারটা করেছি, কোরিয়ন বলে লেয়ারটা করেছি, এটা একটা ভ্রূণের পার্ট, এমব্রায়োর পার্ট, একটা ভ্রূণের পার্ট, আর এখানে ম্যাটারনাল পার্ট। তাহলে কি হয়, ভ্রূণের অংশটা কি বললাম, যে ম্যাটারনাল পার্টের যে মায়ের যে রক্ত আছে, রক্তে পুরো ডোবানো আছে, এই জন্য এটাকে হিমোকোরিয়াল প্লাসেন্টা বলা হয়। হিউম্যানের ক্ষেত্রে যে প্লাসেন্টা, এটাকে বলা হয় হিমোকোরিয়াল প্লাসেন্টা। হিমোকোরিয়াল প্লাসেন্টা মানে হচ্ছে যে এমব্রায়োর যে প্লাসেন্টাল ভিলিটা ওটা মায়ের রক্তে সরাসরি ডোবানো আছে, এরকম হচ্ছে, এটাকে বলা হয় হিমোকোরিয়াল প্লাসেন্টা। এটাও মনে রাখবা। এবার প্লাসেন্টার অনেকগুলো রোল আছে, দেখে নাও রোলটা কী কী। রোল অফ প্লাসেন্টার ফাংশন, প্লাসেন্টার কী কী রোল থাকতে পারে। তাহলে প্লাসেন্টার রোলটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে, বা প্লাসেন্টার রোল মানে ফাংশন, কাজ, এটা মনে রাখবা।
একটা হচ্ছে যদি বলা হয় এন্ডোক্রাইন ফাংশন, আর একটা এক্সচেঞ্জ ফাংশন, কিছু এক্সচেঞ্জ করে, তাহলে এটা এন্ডোক্রাইন ফাংশন আর কিছু এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ ফাংশন। এবার যদি দেখি এন্ডোক্রাইন ফাংশনটা কেমন হবে, এখান প্লাসেন্টা থেকে কিছু ইম্পর্ট্যান্ট হরমোন রিলিজ হয়। প্রথমে HCG বলি, সব থেকে মেন HCG। আচ্ছা, HCG মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, তাহলে এটা শুধুমাত্র প্লাসেন্টা থেকে রিলিজ হয়। HPL হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। তারপর এগুলো ছাড়াও প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আর আরেকটাও বলতে পারি রিল্যাক্সিন বলতে পারি। আচ্ছা, মোটামুটি এগুলোই, এই 5টা এনসিইআরটিতে দেওয়া আছে, এই 5টাই মনে রাখো, আরও হতে পারে অনেক কিছু, এগুলোই মনে রাখো, ঠিক আছে? এগুলো মনে রাখো। তাহলে এরকম এন্ডোক্রাইন ফাংশন বা এরকম হরমোন রিলিজ হচ্ছে, তাহলে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HPL, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন। এবার একটা টেস্ট করা হয় না, প্রেগনেন্সি টেস্ট। প্রেগনেন্সি টেস্টের সময় কোন হরমোনের প্রেজেন্স দেখা হয়? HCG। তাহলে HCGর টেস্ট, মানে HCGটা কী হয়, এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট। তাহলে HCGটা প্রেগনেন্সি টেস্টে HCGটা কী করে পজিটিভ রেজাল্ট দেয়, তাই না? যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে একটা পজিটিভ রেজাল্ট দেবে। আর এরকম প্রেগনেন্সির কিট পাওয়া যায়, প্রেগনেন্সি কিট। এবার কি হবে, প্রেগনেন্সি কিটের ক্ষেত্রে কি হয়, একটা জায়গা কি হয়, ইউরিন নেওয়া হয় ফিমেলের ক্ষেত্রে ইউরিন নেওয়া হচ্ছে। ইউরিন নিয়ে কি হয়, যদি ইউরিনে যে সাপোজ HCGটা, এই ইউরিনটা এখানে ঢালা হচ্ছে, ইউরিনের কিছু ড্রপ এরকম জায়গায় ঢালা হবে। যদি সেই ইউরিনে HCG থাকে তাহলে এখানে একটা ইন্ডিকেশন দিচ্ছে, এখানে সাপোজ একটা ইন্ডিকেশন, ডবল ইন্ডিকেশন, এরকম দুটো দাগ এরকম দেখা যায়। যদি দুটো দাগ থাকে তাহলে কি হবে, ব্লাডে HCGটা আছে, ব্লাডে বলবো না, এখানে ইউরিনে আছে। কারণ HCG কিন্তু ব্লাডে পাওয়া যায়, কিন্তু সেই ব্লাডটা অনেক সময় কি হয়, সেই ব্লাডটা যেটা হয় নর্মালি কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে রিঅ্যাবজর্পশন হয় না, কিডনিতে ফিল্ট্রেশন হয়, তখন HCGটা ফিল্ট্রেশনের মাধ্যমে কি হয়, ইউরিনে চলে আসে, ইউরিনেও পাওয়া যায়, ব্লাডেও পাওয়া যাবে HCG, ইউরিনেও পাওয়া যায়। এবার ব্লাড দেওয়ার থেকে HCG ইউরিন দেওয়াটা অনেক ভালো, ব্লাড দিতে গেলে আবার কি ইনজেকশন করার ব্যাপার আছে, ইউরিনে এটা পাওয়া যাচ্ছে HCG টেস্ট। তাহলে এটাকে HCGটা প্রেগনেন্সি টেস্টের সময় করা হচ্ছে। আরও একটা রোল আছে এর, যে যখনই HCG খরিত হয় তখন HCGটা কি করে, এটা দেখাচ্ছি। সাপোজ একটা যদি ছবি দেখি এখানে, যে এখানে ইমপ্ল্যান্ট হয়ে গেছে, প্লাসেন্টা তৈরি হয়েছে, প্লাসেন্টা। তাহলে এখান থেকে HCG যখন রিলিজ হয় তখন এখানে যে কর্পাস লুটিয়াম আছে না, ওর ফার্স্ট কাজ কি, এই কর্পাস লুটিয়াম যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজেনারেট হয়ে যাচ্ছিল, মেনস্ট্রুয়াল সাইকেলের শেষে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট হয়ে যাচ্ছিল 28 ডেজ পরে। তাহলে যখনই HCG খরিত হবে, রিলিজ হবে, HCGর প্রথম কাজ হচ্ছে কর্পাস লুটিয়ামটাকে বাঁচানো, কর্পাস লুটিয়ামটাকে ডিজেনারেট হতে দিবে না। কারণ কি, কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন বেরোয়, আর প্রোজেস্টেরনকে বলেছিলাম প্রেগনেন্সি হরমোন। প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরন প্রচুর পরিমাণে রিলিজ হয়, যার ফলে এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা আস্তে আস্তে বড় হয়। কারণ কি হচ্ছে, ফিটাসটা বড় হবে, এন্ডোমেট্রিয়ামটা বড় হতে হবে। তাহলে কি করে, HCGটা রিলিজ হয়ে প্রথমেই যে কর্পাস লুটিয়ামটা আছে সেটাকে বাঁচাবে, এবং কি করবে, শুধু বাঁচাবে না, এর অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেবে, আরও প্রচুর প্রোজেস্টেরন ক্ষরণ হবে, আর কি করবে, সাইজটাও ইনক্রিজ করবে, সাইজটা অনেক বাড়িয়ে দেবে, এবং এখানে কর্পাস লুটিয়ামটা থাকবে। তাহলে বলো, যদি এখানে কর্পাস লুটিয়ামটা থাকে তাহলে কি এখানে কোনো নতুন ফলিকেল ডেভেলপ হবে? ওই টাইমে হবে না, ওখানে কোনো নতুন ফলিকেল ডেভেলপ হবে না। যদি নতুন ফলিকেল ডেভেলপ না হয় তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হবে না এখানে, কারণ এখানে একটা বেবি ডেলিভার হচ্ছে, আর কর্পাস লুটিয়াম তো এখানে আছেই। ওই জন্য কী হয়, কর্পাস লুটিয়াম অল টাইম প্রোজেস্টেরন ক্ষরণ করে, প্রোজেস্টেরনটা ইনহিবিট করছে এগুলোকে। প্রোজেস্টেরন, হাই লেভেল অফ প্রোজেস্টেরন ব্লাডে যেটা থাকে না, LH FSH কে ইনহিবিট করে, পরে জানতে পারবো আমরা, পরের চ্যাপ্টারে দেখবো এগুলো। মেন কথা হচ্ছে HCGর কিন্তু একটা রোল আছে, প্রচুর রোল আছে HCGর, অনেক কিছু করছে। তারপর HPL হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটাও এবার কী হয়, যখন কি হয় যে আস্তে আস্তে একটা ডেলিভারি, যখন একটা মা প্রেগনেন্ট অবস্থায় থাকছে তখন ওর ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হয়, তো তখন এগুলো কী করে, ম্যামারি গ্ল্যান্ডে যে লোবগুলো আছে, যে লোব বা যে অ্যালভুলাই বলেছিলাম লোবগুলো আছে, সেগুলোর সাইজ ইনক্রিজ করবে, গ্ল্যান্ডের সংখ্যা বাড়াবে, তাই না? তার মানে এখানে রেডি করবে সিক্রেশনের জন্য, কারণ বেবি ডেলিভার হলেই তো আবার কী হবে, প্রচুর পরিমাণে মিল্ক দরকার বাচ্চার, ওটা করবে। তারপর প্রোজেস্টেরনও কিছু রোল আছে এখানে, ইস্ট্রোজেনের রোল আছে। প্রোজেস্টেরন কী করবে, এই যে লেয়ারিং, এই যে লাইনিংটা আছে এটাকে ইনক্রিজ করতেই থাকবে। ইস্ট্রোজেনেরও এরকম কিছু রোল আছে। এগুলো হচ্ছে রিল্যাক্সিনের রোলটা কখন দেখতে পাবো, শেষের দিকে, যখন বেবি ডেলিভার হবে তখন রিল্যাক্স মানে এটা রিল্যাক্স করছে, মানে কি হয়, যখন বেবি ডেলিভার হয় তখন কি হয়, যে দেখি আমরা, তাহলে এই যে সার্ভিক্স আছে, সার্ভিক্সটাকে রিল্যাক্স করবে, যার ফলে ইজিলি বেবিটা ডেলিভার হবে বার্থ ক্যানেলের থ্রু। তারপরে এখানে আরেকটা জিনিস করে, পিউবিক সিম্ফাইসিস আছে না, একটা বোন আছে যেটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস, বা একটা বোন বলবো না, ওটাকে হিপ বোন দুটো পিউবিক সিম্ফাইসিসের মাধ্যমে যুক্ত থাকে। এরকম হিপ বোন থাকছে,
এই হিপবোনটা পিউবিক সিম্ফাইসিস বলে একটা লিগামেন্ট আছে, কার্টিলেজ, একটা কার্টিলেজ আছে, এটা পিউবিক সিম্ফাইসিস বলা হয়। তাহলে এই কার্টিলেজটাকে রিল্যাক্স করছে, এটাকে একটু রিল্যাক্স হতে সাহায্য করছে, যার ফলে ইজিলি বেবিটা ডেলিভার হতে পারে। তাহলে রিল্যাক্সেনের এই কাজটা করে, মানে কি হয়, ওভারঅল রিল্যাক্সেনের কাজটা শেষের দিকে হয় যখন বেবি ডেলিভার হবে, তাই না? 9 মাসের দিকে যখন ডেলিভার হয় তখন এটা রিল্যাক্স করছে, যার ফলে ইজিলি বেবিটা ডেলিভার হতে পারে। তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস এটা হচ্ছে, বলো, প্লাসেন্টা কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কিন্তু একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা মনে রাখবা। টেম্পোরারি মানে কিন্তু যখন একটা বাচ্চা যখন গর্ভে থাকছে তখনই কিন্তু এর অ্যাক্টিভিটি দেখতে পাবো। বাচ্চা যখন ডেলিভার হয়ে যায় আর তখন থাকবে না, কারণ প্লাসেন্টাও তো ডেলিভার হয়ে যায়। ফার্স্টে বাচ্চা ডেলিভার হয়, তারপর প্লাসেন্টা, তাই না? তাহলে এটা কিন্তু একটা টেম্পোরারি গ্ল্যান্ড, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাও মনে রাখতে হবে। এইসব কাজগুলো আছে। এক্সচেঞ্জ ফাংশন যদি বলি, কিছু কাজ আছে এগুলো এক্সচেঞ্জে হেল্প করছে। মানে কি হবে, প্লাসেন্টার থ্রু, প্লাসেন্টার ওখানে আম্বিলিকাল কর্ড দেখলাম, তাই না? প্লাসেন্টার সাথে যুক্ত হয়ে আছে আম্বিলিকাল কর্ড, তাহলে সেই আম্বিলিকাল কর্ডগুলো কী করছে, কিছু এক্সচেঞ্জে সাহায্য করছে। তাহলে যেটা দেখবো এখানে বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ হয়। তাহলে যদি আমরা দেখি এটা, যে এটা হচ্ছে ম্যাটার্নাল বডি, মায়ের দেহ, এটা হচ্ছে ফিটাল বডি, বাচ্চার দেহ। এবার এগুলো এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হতে গেলে কী হবে এক্সচেঞ্জ বলো? নিউট্রিশনগুলো হতে পারে, বিভিন্ন নিউট্রিশন। 1 নম্বর নিউট্রিশন মানে খাবার, তাই তো, খাদ্যগুলো, সব পুষ্টিগুলো। এবার নিউট্রিশন বলতে গেলে কী কী হতে পারে বলো তো? গ্লুকোজ হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, কিছু লিপিড হতে পারে, ভিটামিন হতে পারে, তাই না? তাহলে এগুলো হচ্ছে নর্মালি যেগুলো সিম্পল ফুড সেগুলো হতে পারে, আর কিছু ভিটামিন হতে পারে, আয়রন হতে পারে, মিনারেল হতে পারে। এগুলো সব বাচ্চার দেহে এইভাবে যাচ্ছে, বাচ্চার দেহে এইভাবে গেল। এটা হ্যাঁ অ্যান্টিবডি, এটা তো বলবোই। তাহলে ঠিকই বলেছে একটা, এটা আর একটা পয়েন্ট করছি। তাহলে অ্যান্টিবডি, তাহলে কোন অ্যান্টিবডি আছে? আইজিজি, তাই আইজিজি খুবই ইম্পর্টেন্ট, ম্যাটার্নাল অ্যান্টিবডি বলা হয় আইজিজি। তাহলে আইজিজিটাও যাচ্ছে প্লাসেন্টা, তার মানে এরকম কোশ্চেন দিতে পারে কি, কোন অ্যান্টিবডি প্লাসেন্টাকে ক্রস করতে পারে? আইজিজি, এটা তোমরা জানো। তাহলে এটা হচ্ছে। তারপরে যদি বলা হয় তাহলে কি হবে, আর অক্সিজেন যাবে তো, O2 যাবে, ঠিক আছে, এগুলো যাচ্ছে। এবার যদি দেখি কি কি বাচ্চার দেহ থেকে আসে, বাচ্চার দেহ থেকে কি কি আসে বলো, কি কি আসে বাচ্চার দেহ থেকে, কি কি আসে বলো? কার্বন ডাইঅক্সাইড, তাহলে CO2, এখানে আমি CO2 এভাবে লিখবো, CO2টা এভাবে আসছে। তারপর 5 নাম্বার এক্সক্রিটরি ম্যাটার, এক্সক্রিটরি ওয়েস্ট যেগুলো তাই বলবো। তাহলে এগুলো বিভিন্ন এক্সক্রিটরি ওয়েস্ট এখানে আসছে, মানে বিভিন্ন রকম রেচন পদার্থগুলো এভাবে আসছে। মোটামুটি এগুলো আসছে, কার্বন ডাইঅক্সাইড, এক্সক্রিটরি ওয়েস্ট, এরকম আসছে। আরও হয়তো কিছু ট্রান্সফার হতে পারে, মোটামুটি এগুলো মনে রাখতে হবে। এগুলো এক্সচেঞ্জ ফাংশন, তাই তো? তাহলে এখানে কিছু এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। টোটাল আমরা এরকম দেখলাম, ঠিক আছে? তাহলে এগুলোও মনে রাখতে হবে আমাদের। রোল অফ প্লাসেন্টা, টেম্পোরারি এন্ডোক্রাইন অর্গান, এগুলো মনে রাখতে হবে। বোঝা গেল জিনিসগুলো? ঠিক আছে, থাক, আজ অবধি থাকতে হলে।